বেশি টপিক বাকি নাই, বাট আজকে খুবই ইম্পর্টেন্ট টপিক, স্পেশালি কার্নো ইঞ্জিন কার্নো চক্র। এই ব্যাপারটা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রত্যাবর্তী প্রক্রিয়া অপ্রত্যাবর্তী প্রক্রিয়া এই জিনিসগুলো। সো দেখো, ক্লাসটা শুরু করছি, ফোকাস দাও। প্রথমত তাপ ইঞ্জিন কি? আচ্ছা, একটা ইঞ্জিন কিভাবে কাজ করে এটা একটু বুঝতে হবে। একটা ইঞ্জিন কিভাবে কাজ করে? তো ধরো এটা একটা ইঞ্জিন আমি তুললাম। চককে হেফাজত করা খুবই, এটা মানে খুবই কঠিন কাজ। ইউনিভার্সিটি মানে আমি জানি এটা ব্যাপারটা। তো দেখো, এইটা আমি একটা ইঞ্জিন ধরে নিলাম। আচ্ছা, ইঞ্জিন কিভাবে কাজ করে? ইঞ্জিন বেসিক্যালি যে রোল মডেল ফলো করে সেটা হচ্ছে আমরা ইনপুট হিসেবে কিছু দিব। আমরা কি দিব? ইনপুট হিসেবে কিছু দিতে হবে। সেই ইনপুট হিসেবে কিছু দেওয়ার কারণে আমরা আউটপুট হিসেবে কিছু পাই। এখন কথা হচ্ছে, আমরা ইনপুট হিসেবে যা দিব তার টোটালটা কি আউটপুট হিসেবে পাওয়া যায়? সেটা উত্তর হচ্ছে না। ইনপুট হিসেবে যা দেওয়া হয় তার টোটালটা আউটপুট হিসেবে পাওয়া যায় না। তার একটা অংশ আমাদের কি লস হয় বা পরিবেশে চলে যায়। তো পরিবেশে কোনো কাজেই আসতেছে না, আমাদের কোনো কাজে আসছে না, তাই ওইটাকে আমরা লস বা ক্ষতি ধরে নেই। তাহলে এই ইনপুট হিসেবে যা দিচ্ছি সেটা দুইটা কাজে বে হয়ে যাচ্ছে, একটা হচ্ছে লসে আর একটা হচ্ছে আউটপুটে। তো তাপ ইঞ্জিন মানে কি? তাপ ইঞ্জিন মানে হচ্ছে আমরা ইনপুট হিসেবে অবশ্যই তাপ দিতে হবে। কথাটা আবার বলি, তাপ ইঞ্জিন মানে হচ্ছে আমাদের ইনপুট হিসেবে অবশ্যই তাপ দিতে হবে। ওয়ালাইকুম সালাম। তো আমরা তাপ যে ধরো ইনপুট হিসেবে আমরা তাপ Q1 পরিমাণ একটা তাপ দিছি, যার ফলে আমরা আউটপুট হিসেবে একটা কাজ পেয়েছি, সেটা হচ্ছে ডাব্লিউ। তো সবাই শুরু করে ফেলছি। তো এবার দেখো, ইনপুট হিসেবে আমরা Q1 পরিমাণ তাপ দিছি। এই ইনপুট হিসেবে আমরা Q1 পরিমাণ তাপ যখন দিছি সেটা আউটপুট হিসেবে ডাব্লিউ পেয়েছি। এখন Q1 পরিমাণ যে তাপ দিছি তার টোটালটাই তো আমরা আউটপুট হিসেবে পাই নাই, বা এই টোটাল তাপটার কারণেই তো আমি কাজ পাই নাই। তার একটা অংশ কাজ হিসেবে পেয়েছি এবং আরেকটা অংশ লস হয়েছে। তো সেটা কি ধরনের লস? যেমন ধরো, তাপ ইঞ্জিনে তুমি তাপ দিছো, তো তাপের কারণে দেখা গেছে কিছু শব্দ শক্তি উৎপন্ন হয়েছে, কিছু আমাদের ধোঁয়া বের হয়েছে। তো এগুলো এক প্রকার শক্তি। তো কিন্তু এই শক্তিটা কিন্তু আমার কাজে আসছে না। আমরা জানি শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, শক্তি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে রূপান্তরিত হয়। তো বাস্তবিক অর্থে শক্তি তো কোনো লস নেই, কিন্তু এই যে কিছু শক্তি আছে যেটা আমাদের কোনো কাজে আসছে না, তাই এটা আমি লস। তো লস কিন্তু শক্তিটা হচ্ছে আমাদের Q2। তো তখন একটা ইকুয়েশন ক্রিয়েট করা যায়। ইকুয়েশনটা হচ্ছে যে আমরা টোটালটা হচ্ছে Q1, তো Q1টা দুইটা কাজে বের হচ্ছে, একটা হচ্ছে কাজে এবং আরেকটা হচ্ছে লসে। ওকে, এই লসটাকে আবার বলা হয় যে পরিবেশে চলে যাচ্ছে, পরিবেশে, অ্যাকচুয়ালি পরিবেশেই যাচ্ছে। তো এখন দেখো, এই যে Q1 পরিমাণ তাপ, এটা কোথা থেকে আসছে? এটা কেউ না কেউ দিতে হয়েছে, রাইট? একটা সোর্স থেকে, একটা সোর্স থেকে দিতে হয়েছে আমাদের, তাই না? তো এই যে সোর্স থেকে দিতে হয়েছে, তো এই সোর্সটাকে কি বলা হয়, বা এই Q1টাকে আমরা কি নামে ডাকবো? এই Q1টাকে ডাকা হয় তাপ উৎসের তাপ। আবার বলি, এই Q1টাকে ডাকা হয় তাপ উৎসের তাপ, তাপ উৎসের তাপ। আর Q2, এই Q2টা কি করছে? Q2 মানে পরিবেশকে আমি বুঝাচ্ছি, রাইট? পরিবেশে চলে যাচ্ছে একটা তাপ। তো এই পরিবেশে কি করছে? এই পরিবেশটা যে শক্তির লস হয়েছে, যেটা আমাদের কাছে আসেনি, সেটাকে কি করছে? গ্রহণ করছে। গ্রহণ করছে। গ্রহণ কে করে? গ্রহণ তো গ্রাহকই করে, তাই না? তাই এই Q2কে বলা হয় তাপ গ্রাহকের তাপ। এই Q2কে বলা হয় তাপ গ্রাহকের তাপ। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। এখন এই যে ইকুয়েশনটা আমি একটু উপরে দেখি। ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা আমরা দেখছি যে Q1
ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস কিউ টু, এটা একটু মাথায় রাখবা। সো এইটা থেকে এইখানে যতটুকু আমি কাজ বের হয়েছে বা আমাদের কাজ কতটুকু সেটা আমরা বের করতে পারি। সেটা কিভাবে বের করা যায়, সেটা হচ্ছে আমরা এইভাবে বের করবো যে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা বলতে পারি এখন সাইড চেঞ্জ করে ফেলো যে কিউ ওয়ান মাইনাস কিউ টু। এই ইকুয়েশনটা একটু ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, তো এটা একটু মাথায় রাখতে পারো। এইটা দিয়ে আমরা যদি কিউ ওয়ান কিউ টু জানা থাকে তাহলে সেটা দিয়ে আমরা কি বের করতে পারি, আমাদের যে কাজ যেটা আছে সেটা বের করা যায়। এখন সিমিলারলি আরেকটা জিনিস দেখো, যেইখানে তাপ থাকে সেখানে তাপমাত্রা থাকবে, তাই না? আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে যদি কোনো একটা সিস্টেমে আমি যদি তাপ দেই, তাপ দিলে কি তাপমাত্রা বাড়বে নাকি কমবে? আনসারটা দাও। তাপ দিলে তাপমাত্রা বাড়ে না কমে? হ্যাঁ, আপনারা কয়েকজন আছেন, বাট কথা হচ্ছে সিরিয়াস মানুষজনকে তো পাই না। আমরা তো সিরিয়াসলি আপনাদের জন্য কাজ করতে চাই, বাট ইন্সপিরেশন তো একটা আশা লাগবে, তাই না? আমি যে কোয়েশ্চেনটা করছি সেটা আনসার দাও। তাপ দিলে তাপ দিলে তাপমাত্রা বাড়ে নাকি কমে? তাপমাত্রা বাড়ে। তো সেই জন্য আমরা যেটা বলবো, এই যে কিউ ওয়ান তাপ উৎসের তাপটা আছে সেই অবস্থায় আমাদের কি আছে, তো সেই অবস্থায় আমাদের একটা তাপমাত্রা থাকবে। তো সেই তাপমাত্রাকে বললাম টি ওয়ান, যে কিউ ওয়ান তাপে আমাদের টি ওয়ান আছে, আবার কিউ টু তাপ যখন আছে তখন টি টু পরিমাণ তাপমাত্রা আছে। এই টি ওয়ানটাকে কি বলা হয়, এই টি ওয়ানটাকে বলা হবে তাপ উৎসের তাপ। এটা আমি মুখে বলে দিচ্ছি, একটু মাথায় রাখো। এই টি ওয়ানটাকে বলা হবে তাপ উৎসের তাপ, আর টি টুকে বলা হবে তাপ উৎসের তাপমাত্রা। রিজনটা কি, এই যে এটা একটু মাথায় রাখবা, এইটা যে কিউ ওয়ান ইজ প্রপোর্শনাল টু টি ওয়ান, এটা আমি একটা ইকুয়েশন ধরলাম। আবার কিউ টু ইজ প্রপোর্শনাল টু টি টু, এটা আমরা সেকেন্ড ইকুয়েশন ধরে নিলাম। এই দুইটা ইকুয়েশন আমাদের সামনে কাজে আসবে। ওকে, এখন কথা হচ্ছে আমরা সেমলি যখন আমরা বলছি যে কিউ ওয়ান ইকুয়ালস টু ডাব্লিউ প্লাস কিউ টু, সেমভাবে আমরা কিন্তু টি ওয়ান টি টু দিয়ে বের করতে পারি ওই রকম একটা কাজ বের করে ইকুয়েশন, বাট ওইটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, বা আমরা ম্যাথে তেমন একটা ইউজ করতে পারবো না। তো আমরা প্রথম যে দুইটা ইকুয়েশন, যে কিউ ওয়ান ইজ প্রপোর্শনাল টু টি ওয়ান আর কিউ টু ইজ প্রপোর্শনাল টু টি টু, এই দুটোকে কাজে লাগাই একটু। তো কাজে লাগাই কিভাবে, আমরা বললাম যে এক নম্বর সমীকরণকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে ফেলবো। ভাগ করলে আমরা কি পাচ্ছি, যে কিউ ওয়ান বাই কিউ টু ইকুয়ালস টু টি ওয়ান বাই টি টু। এটা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখলে আমরা বলতে পারি যে কিউ ওয়ান বাই টি ওয়ান ইকুয়ালস টু কিউ টু বাই টি টু। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এইটার সাহায্যে আমরা যদি এই যে এখানে চারটা আছে, এই চারটার মধ্যে যে কোনো তিনটা যদি জানা থাকে আমরা চতুর্থটা বের করে ফেলতে পারবো, আমরা চতুর্থটা বের করে ফেলতে পারবো। এখন কথা হচ্ছে তাপ ইঞ্জিনের তাপ হিসেবে আমরা ইনপুট, আমরা তাপ ইঞ্জিন কেন বলছি, অবশ্যই আমাদের ইনপুট হিসেবে তাপ দিতে হয়েছে, তাই জন্য আমরা তাপ ইঞ্জিন বলছি। এখন দুনিয়া যত ইঞ্জিনই আছে একটা দক্ষতা থাকে, দক্ষতা বা কর্মদক্ষতা। স্পেশালি তোমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় মোটামুটি পড়ছো, যারা এইচএসসি তে পড়ো নাই এসএসসি তে তো পড়ে আসছো, কর্মদক্ষতা সম্পর্কে জানছো। তো আমরা ইঞ্জিনের কর্মদক্ষতাটা বের করতে চাই। ইঞ্জিনের কি কর্মদক্ষতা, বা এটাকে আমরা সহজে দক্ষতা বলতে পারি। তো কর্মদক্ষতাটা কিভাবে বের করতে পারবো? আচ্ছা, কর্মদক্ষতাকে আমরা বেসিক্যালি ইটা দ্বারা প্রকাশ করে থাকি। ইটা মানে কি, ইটা মানে হচ্ছে আউটপুট যেটা আমরা পাচ্ছি, ইনপুট যেটা আমরা দিচ্ছি, এটাই হচ্ছে আমাদের কর্মদক্ষতা। এখন এই কর্মদক্ষতাকে আমরা কিভাবে প্রকাশ করে থাকি, শতকরার প্রকাশ করে থাকি, এই জন্য ইন্টু 100% দিতে হবে। এর আগে একটু আমি বাংলা ভাষায় কর্মদক্ষতা জিনিসটার ডেফিনেশনটা বলি। ডেফিনেশনটা হচ্ছে যে কোনো একটা ইঞ্জিন আমরা প্রদত্ত কোনো একটা জিনিসের কারণে আমরা আউটপুট কতটুকু পাচ্ছি এই জিনিসটা একটা অনুপাত আছে। এই অনুপাতটাকে আমরা যখন শতকরা প্রকাশ করে থাকি সেটাকে আমরা দক্ষতা বলি। যেমন ধরলাম যে বললাম কোন একটা ইঞ্জিনের দক্ষতা 40%, এইটা মানে কি বোঝায়, কোন একটা ইঞ্জিনের দক্ষতা 40% বলতে বোঝায় যে আমি ওই ইঞ্জিনে 100 জুল তাপ শক্তি প্রদান করছি। তো 100 জুল তাপ শক্তি প্রদান করার কারণে আমাদের আউটপুটটা 40 জুল বা 40 জুল পরিমাণ কাজ করছে, এবং বাকি যে 60 জুল আছে এই 60 জুলটা কি ছিল, 60 জুলটা আমাদের লস হয়েছিল।
এটাই কর্মদক্ষতা। এটা বেসিক একটা জিনিস, সহজ জিনিস। এখন আমরা ইটাতে যাই একটু। এখন দেখো এইটা আউটপুট হিসেবে আমরা কি পেয়েছিলাম, আউটপুট হিসেবে আমরা কাজ পেয়েছি। আর ইনপুট হিসেবে কি ছিল, ইনপুটটা ছিল Q1, তো ইন্টু 100%। সো এখন এটা একটা ইটার ইকুয়েশন হিসেবে ইউজ করতে পারো। আরো দুইটা ইকুয়েশন আছে, সেটা কি কি দেখো। এই W সমান Q1 মাইনাস Q2 পাইছিলাম, লাস্ট পেজেই দেখাই, লাস্ট পেজেই ছিল এই যে এই ইকুয়েশনটা Q1 মাইনাস Q2, এটা এখানে বসিয়ে দিই একটু। তো এই ইটা ইকুয়ালস টু Q1 মাইনাস Q2 ডিভাইড বাই আমাদের Q1, তো ইন্টু 100%। তো এই জিনিসটাকে একটু সহজে আরো কি এটাকে সাজিয়ে লেখা যায়। আচ্ছা, একটু দেখি। ওকে, লেখা কি বোঝা যাচ্ছে? এখন একটু বলো আমাকে কমেন্টে, লেখাটা কি বোঝা যাচ্ছে কিনা। লেখা কি বোঝা যায়? এখন দেখো, তুমি একটা জিনিস জানো, যেমন ধরো আমি এইটা একটু বললাম যে আমার কাছে এই জিনিসটা আছে, লাইক 4 - 2 ডিভাইড বাই 2, এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 4/2 - 2/2, এইরকম একটা জিনিস লিখতে পারি। তো এই জিনিসটা আমি এখানে একটু লিখবো, কিভাবে করতে পারি। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ইটা ইকুয়ালস টু Q1 মাইনাস Q1 মানে হচ্ছে 1, আর মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এইটা হচ্ছে আমার দক্ষতার আরেকটা সুন্দর একটা ইকুয়েশন, এটা দক্ষতার আরেকটা ইকুয়েশন। আচ্ছা, আমি একটু কালার চেঞ্জ করি। হ্যাঁ, ঠিক, তুমি ঠিকই বলতেছো, রেড অ্যাকচুয়ালি চোখে ভাসে না মনে হয় এরকম। তো এইটা দক্ষতা আরেকটা ইকুয়েশন। এখন থার্ডলি লাস্ট একটা ইকুয়েশন, দক্ষতা আমরা তিনটা সূত্রের সাহায্যে বের করতে পারি। একটা হচ্ছে কাজ এবং Q1 দিয়ে, আরেকটা হচ্ছে Q1 Q2 দিয়ে, আরেকটা হচ্ছে T1 T2 দিয়ে। তো T1 T2 দিয়ে কিভাবে দেখো ভাই, এখানে এই ভগ্নাংশে এখানে আছে Q2 বাই Q1, এটাকে জাস্ট উল্টায় ফেলো। তো তুমি এই যে এই ইকুয়েশনটা দেখো একটু, তুমি Q1 বাই Q2 এটার পরিবর্তে T1 বাই T2 বসাতে পারো, ঠিক তেমনি Q2 বাই Q1 এর পরিবর্তে T2 বাই T1 বসাতে পারো। তো ওইটা আমরা একটু অ্যাপ্লাই করি, যে ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তো এইটা হইতেছে আমাদের থার্ড ইকুয়েশন। তবে একটা কথা, সাদা যদি কালি দিয়ে লিখি সবচেয়ে ভাসে বা সবচেয়ে ভালো দেখা যায় এটা। এখন বলো, এতটুকুই বোঝা গেছে? দক্ষতা নিয়ে এত কাহিনী করলাম, এটা কি বোঝা গেছে কিনা? এখন একটা ইম্পর্টেন্ট টপিক আছে, টপিকটা হচ্ছে ইঞ্জিনিয়ার দক্ষতা বৃদ্ধি করার উপায়। এটা অনেক সময় তোমাকে, এটা 4 মার্কের প্রশ্ন, মেইনলি 4 মার্কের প্রশ্ন। এটা বলবে যে স্বাভাবিক অবস্থায় তাপ উৎসের তাপমাত্রা বা তাপ আছে, গ্রাহকের তাপমাত্রা তাপ আছে। এখন এই প্রাইমারিলি এইটার দক্ষতা হচ্ছে 60%। তো এইটা ইঞ্জিনটার দক্ষতা আমি বৃদ্ধি করতে চাই, বা ইঞ্জিনটার দক্ষতা আমি 60 থেকে 70 বা 80-তে করতে হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, যে এরকম প্রশ্ন করতে পারে। কি ব্যবস্থা গ্রহণ করতে বলা হলে তাপ উৎসের তাপ বা তাপগ্রাহকের তাপ বা তাপমাত্রার ব্যাপারগুলোতে একটু চেঞ্জ করতে হবে। সো চেঞ্জ নিয়ে আমরা বুঝতেছি না, একটু স্টেপ বাই স্টেপ বোঝা যাক। তো বেসিক ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা আমরা এইগুলা ইউজ করব। ফার্স্টলি আমরা কি জানি, 1 মাইনাস Q2 বাই Q1
ইন্টু 100%, এইটা একটা ইকুয়েশন জানি। আরেকটা ইকুয়েশন জানি 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। বেসিক্যালি এই দুইটা সূত্র দিয়ে আমরা সবচেয়ে বেশি পরিমাণ ম্যাথ করি দক্ষতার। ডব্লিউ বাই Q1 এইটা তেমন একটা কাজে আসে না, এই দুইটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। এখন ইঞ্জিনের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়, একটু জিনিস চিন্তা করো। আমি বললাম এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশের এইটা একটা বড় সংখ্যা, এইটা একটা ছোট সংখ্যা, তো টোটালটা কি হয়ে যায়? টোটালটা কিন্তু একটা বড় সংখ্যা হয়ে যায়। যদি কোনো একটা ভগ্নাংশের উপরে বড় সংখ্যা থাকে আর নিচে ছোট সংখ্যা থাকে, আলটিমেটলি সংখ্যাটা বড় হয়ে যায়, কিন্তু সেটা আবার যদি 1 থেকে মাইনাস করা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, ছোট সংখ্যা হয়ে যাচ্ছে, ছোট, রাইট? ওকে, আবার উল্টা যদি একটু করি, উপরে যদি একটা ছোট সংখ্যা থাকে আর নিচে যদি একটা বড় সংখ্যা থাকে, তখন এই সংখ্যাটাই আলটিমেটলি কি হবে, ছোট সংখ্যা হবে। বাট 1 মাইনাস এই জিনিসটা করা হলে কি হয়ে যায়, বড় সংখ্যা। সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমি বলতেছি কেন, এটা বলার কারণটা হচ্ছে যে এই দেখো, এখানে Q2 বাই Q1 আছে, এখানে T2 বাই T1 আছে। ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করার দুইটা উপায় আছে, দুইভাবে আমরা বৃদ্ধি করতে পারি। প্রথম উপায়টা হচ্ছে তাপ উৎসের তাপ বা তাপমাত্রার বৃদ্ধি। প্রথম উপায়টা হচ্ছে তাপ উৎসের তাপ বা তাপমাত্রা বৃদ্ধি। কারণটা হচ্ছে নিচে ভগ্নাংশের নিচে আছে Q1টাই হচ্ছে আমাদের ভগ্নাংশে হর। সে হরটা যদি বা নিচে যদি আমাদের বড় সংখ্যা থাকে, উপরে যদি ছোট সংখ্যা থাকে, আলটিমেটলি ছোট সংখ্যা হবে। বাট এটা 1 মাইনাস করলে আলটিমেটলি টোটালটা কিন্তু আবার বড় সংখ্যা হয়ে যাচ্ছে। সেম জিনিসটা উপরে দেখো, Q2 আছে, উপরে আছে T2। এইটা যদি অ্যাকচুয়ালি ছোট সংখ্যা হয় তাহলে টোটাল ভগ্নাংশটা ছোট সংখ্যা, কিন্তু 1 মাইনাস করলে বড় সংখ্যা হয়ে যাচ্ছে, দক্ষতা তখনও বৃদ্ধি হবে, আলটিমেটলি রেজাল্টটা কিন্তু বড় হতে হবে। এই জন্য আমি বলতেছি ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে তাপ উৎসের তাপ বা তাপমাত্রা বৃদ্ধি, আরেকটা হচ্ছে তাপগ্রাহকের তাপ বা তাপমাত্রা হ্রাস করতে হবে। এটা কি বোঝা গেছে কিনা একটু জানাও। এটা কি বোঝা গেছে কিনা? এখন আরেকটা জিনিসও বলি, তোমাকে যে প্রশ্ন করা হয় এখানে কোনটা অ্যাকচুয়ালি লাভজনক বা কোনটা সুবিধা, যে তাপ উৎসের আহ তাপ বা তাপমাত্রা বাড়াবো নাকি তাপগ্রাহকের তাপ বা তাপমাত্রা হ্রাস করব, কোনটা অ্যাকচুয়ালি আমাদের জন্য সুবিধাজনক? আনসার ইজ অবশ্যই তাপগ্রাহকের তাপ বা তাপমাত্রা হ্রাস করতে হবে। হ্রাস করার জন্য তো আমাকে বাইরে থেকে আলাদা করে এনার্জি দিতে হচ্ছে না, রাইট? আমি যে পরিমাণ এনার্জি আছে সেটা আমি কমাই ফেলবো। কিন্তু তাপগ্রাহকের তাপ বা তাপমাত্রা বৃদ্ধি এই ব্যাপারটাতে কিন্তু আবার আমাদের এনার্জিটা বাড়ানো লাগতেছে, বাইরে থেকে আমি শক্তি দিতে হচ্ছে। ওকে, নেক্সটলি কিছু ম্যাথ করা যাক। এটি কার্নো ইঞ্জিন। আচ্ছা, কার্নো ইঞ্জিন সম্পর্কে সামনে জানবো, আপাতত এটা দেখো, ম্যাথ দেখো। কার্নো ইঞ্জিন 230°C ও 27°C তাপমাত্রায় কাজ করছে, কর্মদক্ষতা কত? আচ্ছা, একটা সহজ একটা জিনিস বলি, তুমি কিভাবে বুঝবা যে কোনটা তাপ উৎসের তাপ বা তাপমাত্রা, কোনটা তাপগ্রাহকের তাপ বা তাপমাত্রা? সহজ জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে Q1 ইজ অলওয়েজ গ্রেটার দেন Q2, T1 ইজ অলওয়েজ গ্রেটার দেন T2। কারণ Q1 থেকে বিভক্ত দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে Q2। এই জন্য সবসময় তাপ উৎস এই ব্যাপারটা সবসময় বড় হবে। তাহলে এখানে T1 এইটাই হচ্ছে আমাদের T1, এইটাই হইতেছে T2। তো T1টা হচ্ছে 230°C। সো এটাকে কেলভিনে নিতে হবে যদি আমি এটা ক্যালকুলেশন করতে চাই, অবশ্যই সবসময় কেলভিনে নিয়ে আমাদের করতে হবে। সো এটার সাথে 273 যদি যোগ করি কত আসতেছে, 403 IS। ঠিক আছে, হ্যাঁ 403। আর T2 কত আসবে? T2 হচ্ছে 27°C। তো 27°C মানে হচ্ছে আমাদের 300 কেলভিন। সো এখন এটা যদি বের করি, সো এটা আসবে, এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%।
তো 1 মাইনাস, তো টি2টা হচ্ছে আমাদের 300 ডিভাইড বাই 403 ইন্টু 100%। এখন একটু আপনারা এইটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করেন এবং আনসার জানান কত হচ্ছে, এটা একটু জানাও তাড়াতাড়ি। আনসারটা কি আসে? আনসারটা কি আসে বলো। তুমি পার্সেন্টটা ছাড়া তুমি ক্যালকুলেশন করছো, তো এটাও আসবে 25.5%। এটা হচ্ছে এটার কর্মদক্ষতা। আমি বলি এটা স্টেপটা কি, প্রথমত এই পার্টটা ক্যালকুলেশন করবা, মানে এই যে ক্রস সাইনের আগের অংশ আর সেটার সাথে 100% গুণ করে ফেলবা, সিম্পল। ওকে, তো সামনে আগানো যাক। এটি কার্নো ইঞ্জিন, এর কর্মদক্ষতা 40%, তাপগ্রাহকের তাপমাত্রা 60°C, উচ্চের তাপমাত্রা নির্ণয় করো। তাহলে আমাদের ইটার মানটা দেওয়া আছে এবং তাপগ্রাহকের মানটা আমাদের দেওয়া আছে, তো এটাই হচ্ছে ওকে। তাহলে ইটা ইটা হচ্ছে 40%, মানে আর টি2 তাপগ্রাহক সেটা হচ্ছে 60°C। তো 60°C মানে কত কেলভিন? 280 কেলভিন। সো আমরা জানি ইটা ইকুয়ালস টু 1 মাইনাস টি2 বাই টি1 ইন্টু 100%। তো এটা হচ্ছে 40% ইকুয়ালস টু 1 মাইনাস টি1 হচ্ছে 280 ডিভাইড বাই টি1 ইন্টু 100%। দেখো এই পার্সেন্ট এবং এই পার্সেন্ট কাটা যায় এবং এই 100টাকে 40-এর নিচে নিয়ে নাও, তুমি এইরকম পাবো 1 মাইনাস 280 ডিভাইড বাই টি1, মানে হচ্ছে আমাদের 0.4। এখন সাইড চেঞ্জ করো, যদি সাইড চেঞ্জ করলে এইরকম একটা পাবা 280 বাই টি1 ইকুয়ালস টু 1 মাইনাস 0.4। তো 1 মাইনাস 0.4 মানে হচ্ছে 0.6 আসে। তো এখন ফাইনালি আমরা কি করব, তো টি1 সমান আমরা বলতে পারি যে 280 বাই 0.6। এই জিনিসটা কত আসে একটু বলো। তাড়াতাড়ি জানাবা, অনেক অনেক স্লাইড এখনো আছে। তো আচ্ছা, 466.6 এত কেলভিন। তো এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, ক্লিয়ার? কোনো ঝামেলা আছে কিনা একটু জানাবা। আর আমি ট্রাই করবা, আমি ক্যালকুলেশন করার আগে তোমরা করে নিতে, আমি ম্যাথটা করার আগে তোমরা করে আমাকে আনসার জানাবার ট্রাই করতে হবে। বুঝলা বাচ্চা? এটা দেখো, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটা একটু দেখো। এটাই হচ্ছে আমাদের ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত একটা ম্যাথ। এটা কার্নো ইঞ্জিন আছে, তো কার্নো ইঞ্জিন সম্পর্কে সামনে পড়াবো। জাস্ট এটা ইঞ্জিন ধরে নাও, 27°C তাপমাত্রা তাপগ্রাহকে থাকে, আর কর্মদক্ষতা 60 থেকে 80 করতে হবে, তাহলে উচ্চের তাপমাত্রা কত বাড়াতে হবে। সো ফার্স্ট স্টেপটা দেখো, প্রথমত আমাদের কি ডাটা আছে সেটা দেখতে হবে। প্রথমত আমাদের ইটাটা আছে, ইটাটা হচ্ছে 60%।
তারপর T2 আছে 37°C। 37°C মানে কত? আচ্ছা, 37°C মানে হচ্ছে আমাদের 310 কেলভিন। তো T1টা আমাদের নাই। ও, T1 তো আমাদের কাছে নাই, কিভাবে করব? আমার দক্ষতাটা বাড়াতে হবে। তো প্রথম কাজটা হচ্ছে, তোমাদের প্রাইমারিলি দক্ষতাটা হচ্ছে 60%, সেটা থেকে তোমাকে বাড়িয়ে 80%-এ নিতে হবে। তো 80%-এ নেওয়ার জন্য উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে? আচ্ছা, উৎসের তাপমাত্রা কত বাড়াবো সেটা আমি জানি না। কত বাড়াতে হবে এটা জানার আগে অবশ্যই জানা প্রয়োজন যে এখন এই অবস্থায় যখন দক্ষতাটা 60% আছে, তখন আমাদের উৎসের তাপমাত্রা কত সেটা তো জানি না। সেই জন্য আমাদের প্রথমত উৎসের তাপমাত্রাটা বের করতে হবে। এটা একটা লং ম্যাথ, এই জন্য এটা 4 মার্কের প্রশ্নে আসে। তো দেখো, তা আমরা যেভাবে করবো সেটা হচ্ছে ইটা। তো ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। আচ্ছা ফাইন, এটা 60% আছে। তো আমি এক লাইন যদি স্কিপ করি, আই থিঙ্ক প্রবলেম হবে না তোমাদের। পার্সেন্ট পার্সেন্ট কাটা যায় এই জিনিসগুলো করে। তো এটা 0.6 আমরা লিখতে পারি ইকুয়ালস টু 1 মাইনাস T2টা দেওয়া আছে 310 বাই T1। আমি এক লাইন স্কিপ করছি। আই থিঙ্ক তোমরা একটু বুঝতে কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় কমেন্টে জানাবা। তো এর নেক্সট লাইনে আমরা বলতে পারি যে 310 বাই T1 ইকুয়ালস টু 1 মাইনাস 0.6 মানে হচ্ছে 0.4 আছে। সো মানে আমি বলতে পারি T1 ইকুয়ালস টু 310 বাই 0.4। এটা কত আসে একটু জানাও, এই জিনিসটা কত আসে আমাকে জানাও। এই ক্লাসটা 2 ঘন্টার মতো হবে। তো 775 কেলভিন, এটা কেলভিনেই আসবে কারণ আমি উচ্চটা তো কেলভিনে রাখছি। তো এটা কেলভিনে আসলো, এটা কেলভিনে আসলো T1টা। এখন আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপটা হচ্ছে আমরা এখন এই যে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত, এখন তোমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে দক্ষতাটা যদি এখন 60 থেকে 80 করা হয়, 60 থেকে যদি 80 করা হয়, 80% অ্যাকচুয়ালি উচ্চ তাপমাত্রা কত হবে? 60 থেকে যদি 80 করা হয়, 80 করা হয় উচ্চ তাপমাত্রা কত করা হবে? তো সেই জন্য একটাকে স্থির ধরতে হবে। কোন জিনিসটাকে আমরা স্থির ধরবো? তো আমাদের উচ্চ তাপমাত্রা কত বাড়াতে হবে, রাইট? এটা জানার প্রয়োজন। তাই আমরা কি করব, T2 মানে গ্রাহকটাকে আমরা স্থির ধরে নিতে হবে। আমাদের বলছে কত বাড়াতে হবে যদি দক্ষতা এত করতে হয়, তাহলে অপর জিনিসটা আছে মানে T2, সেই T2টা আমাদের স্থির ধরতে হবে। মানে হচ্ছে 80%-এও দক্ষতা যখন 80%, তখনও আমাদের গ্রাহকের তাপমাত্রা 310ই থাকবে। T2কে স্থির ধরলাম, তাহলে নতুন দক্ষতা ইটা প্রাইম মানে 80% টু 1 মাইনাস আমাদের T2টা সেম ডিভাইড বাই নতুন মানে 80% যখন আসে। হ্যাঁ, বোঝার কথা যদি আগে একটু কনসেপ্টটা মানে জানা জানা থাকে। আর যদি বেসিকে প্রবলেম, রেকর্ডটা দেখে নিও, রেকর্ডটা আবার দেখে নিও, অথবা লাইভে একটা অপশন আছে যে পেছনে টেনে দেখা যায়, মানে তুমি লাইভ থেকে কিছু 10 মিনিট বা 15 মিনিট পেছনে থাকবে, সেক্ষেত্রে তো এটা করতে পারো চাইলে, যে লাইভটা একটু পেছনে টেনে দেখে নিতে পারো। তো আমরা T2কে স্থির ধরছি, কিন্তু আমাদের প্রয়োজনটা কি? নতুন দক্ষতা মানে 80% যখন দক্ষতা, তখন আমাদের তাপমাত্রা মানে T1টা বা উৎসের তাপমাত্রা কত সেটা আমরা জানতে চাচ্ছি। তো আমরা T1 প্রাইম এটা দিলাম, ওকে, ইন্টু 100%। ওকে ফাইন। এখন আমি এক লাইন স্কিপ করবো আগের মতোই। আই থিঙ্ক কোনো প্রবলেম হয় না। নতুন দক্ষতা তো 80%, তো এটা ফাইনাল 0.8 ইকুয়ালস টু 1 মাইনাস T2টা হচ্ছে 310 কারণ এটা স্থির, ডিভাইড বাই T1 প্রাইম। সো এইভাবে বলতে পারি যে 310 ডিভাইড বাই T1 প্রাইম মানে হচ্ছে 0.2। তাহলে নতুন T1 মানে নতুন তাপমাত্রা এটা কত? 310 বাই 0.2। এখন বলো এটা কত আসতেছে? আমার ক্লাস করছো মানে আমার যে চেন আছে ওইটা থেকে? যত আসে এত কেলভিন। সো এটা কত আসে এটা ক্যালকুলেশন করে ফেলো।
ঠিক আছে, আমার একটু প্রবলেম করছিল, আমি আচ্ছা ঠিক আছে, যেটা প্রবলেম করছে সেটা হচ্ছে আমি ফোন থেকে কমেন্টগুলো দেখতে পারছিলাম না। তো এটা কত আসে? একদম বললো 775 আসে এটা। ওকে, 775 কেলভিন, এটা হচ্ছে আনসার। এখন কথা হচ্ছে এই যে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কিছু আমি স্টেপগুলো বলি, এগুলো কিভাবে করতে হবে। তো তোমাকে কোয়েশ্চনে যদি স্পেসিফিক্যালি বলে না, জাস্ট যদি বলে দক্ষতা বাড়াতে হবে, তো দক্ষতা বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, এই রিলেটেড কোয়েশ্চেনগুলো বলবে। যদি কোয়েশ্চনে স্পেসিফিক্যালি বলে না কি করতে হবে, তোমাকে উৎসের তাপমাত্রা বাড়িয়েও দেখাতে হবে, গ্রাহকের তাপমাত্রা কমিয়েও দেখাতে হবে। আর আমাদের কোয়েশ্চন এখানে বলে দিছিল যে উৎসের তাপমাত্রা আমাদের বাড়াতে হবে, উৎসের তাপমাত্রা কতটুকু বাড়াতে হবে। তাই জন্য আমরা কি করছি, প্রথমে প্রাথমিকভাবে কতটুকু ছিল, যখন 60% ছিল তখন আমরা বের করছি উৎসের তাপমাত্রা, আর যখন 80% হয়েছে তখন আমরা উৎসের তাপমাত্রা বের করছি। তখন কতটুকু বাড়াতে হয়েছে, বাড়ানোর জন্য কতটুকু বৃদ্ধি বা চেঞ্জ কতটুকু হয়েছে, তখন আমরা বড়টা থেকে ছোটটা জাস্ট মাইনাস করে ফেলি। তো এইটা হচ্ছে আনসার। তাহলে আনসারটা হচ্ছে, যদি দক্ষতা আমরা 60 থেকে 80% করতে হয়, তাহলে দক্ষতাটা কি 775 কেলভিন, সরি উৎসের তাপটা 775 কেলভিন বৃদ্ধি করতে হবে। এটা কি ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও, এটা কি ক্লিয়ার? এই লাইভ ক্লাসগুলো 25 ব্যাচের জন্য। আর একটা ব্যাপার, এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটারই ফুল সিলেবাস শেষ করানো হবে। তো নিজে অপরচুনিটি তোমরা নিজে নিতে হবে। এখন আমি সিরিয়াস থাকি, একা থাকি, আর তুমি তো যদি তোমরা যদি ক্লাস করো না, এটা অ্যাকচুয়ালি মানায় না। আচ্ছা, আগের স্লাইডটা একটু দেখো, সমস্যা নেই, ক্লাস শেষে এটা পিডিএফ দেওয়া দেওয়া হয়। হয় প্রতিদিন, আজকেরটাও পাবা। হ্যাঁ, 25 ব্যাচের এই কোর্সটা টোটালি ফ্রি, এবং প্রতিটা অধ্যায় শেষে এক্সাম হবে, নামে ফ্রি, কামে একজনই ফ্রি না। পেজের মতো সবকিছু থাকবে, আমাদের প্রবলেম সলভার টিমও আছে। স্লাইডটা তোলা শেষ হলে একটু কমেন্টে জানাও, আমি নেক্সট ম্যাথটাতে যাব। আর এর আগেরটা এইটা ওকে। আমি নেক্সট ম্যাথ এটা এখন যে ম্যাথটা করবো সেটা সবচেয়ে বেশি একটু ফোকাস দিতে হবে। এখন একটা স্টেপ ভুল করলে ম্যাথটা ভুল যাবে, এবং এইটা রিসেন্ট 3 বা 4 বছর বোর্ডে প্রচুর পরিমাণে আসছে, এবং এটা 4 মার্কের জন্য আসে, ঘনঙে আসে। তো ব্যাপারটা দেখো, আমি একদম বেসিক থেকে বোঝাবো। একটা প্রত্যাগামী ইঞ্জিন আছে, আচ্ছা প্রত্যাগামী ও প্রত্যাগামী কি, এটা মাথা কি ঝেড়ে ফেলো, সামনেই আছে, এটা থিওরিতে আছে। একটা ইঞ্জিন আছে, যেটা ইঞ্জিনে যতটুকু পরিমাণ তাপ দেওয়া হচ্ছে, এই তাপের 1/6 কাজে রূপান্তরিত হচ্ছে। তো আমি একটা ইঞ্জিন ধরলাম, এই যে কোনো একটা ইঞ্জিন আছে, ফাইন। আমি এখানে Q1 পরিমাণ তাপ দিছি, এই Q1 পরিমাণ তাপের কারণে আউটপুট হিসেবে অবশ্যই একটা কাজ পাবো, রাইট? এখন কাজ কতটুকু পাওয়া হচ্ছে, এখানে যে জিনিসটা আমাদের বলা হলো, যে এখানে আমাদের ডাব্লিউটা হচ্ছে তাপের 6/1 মানে প্রদত্ত তাপের 6/1 অংশটা হচ্ছে কাজ। ওকে, ফাইন।
এখন প্রথম লাইনটাকে একটু কাজে লাগাও। প্রথম লাইনটা একটু পড়ছি ভালো মতো, একটা ইকুয়েশনে আমি ফেলছি, এখন এইটাকে একটু কাজে লাগাবো। তো প্রথম লাইন থেকে আমি একটা কাজ করি, যে ইঞ্জিনের কর্মদক্ষতাটা বের করা ট্রাই করি। সেটা বললাম যে এটা ইটা, তো ইটা সমান 1 - Q2/Q1, রাইট? তো এটা আমরা ইউজ করবো না, আমরা কোনটা ইউজ করবো? আমাদের ডাব্লিউ যদি আছে, রাইট? তো ডাব্লিউটার সূত্র ইউজ করি, তো W/Q1 ইন্টু 100%। ডাব্লিউটা কি ছিল? 1/6 Q1, তো ডিভাইড/Q1 ইন্টু 100%। তো Q1 কাটা, তো ফাইনাল তুমি যেটা বলতে পারো যে ইটা সমান সমান জাস্ট 1/6 ইন্টু 100%। তো এটা এভাবেই রাখা যাক। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তো এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। এখন সেকেন্ড লাইন যেটা আছে ওইটাকে কাজে লাগাতে হবে। সো এর জন্য নতুন একটা পেজে যাব, তার আগে বলে এতটুকু বোঝা গেছে কিনা। একটা অনুরোধ থাকবে, লাইভ ক্লাসটাতে বন্ধুদের মেনশন করবা আর নিজেদের টাইমলাইনে শেয়ার করো, যত বেশি শেয়ার তত বেশি ভালো। নেক্সট উইক থেকে বায়োলজি আর কেমিস্ট্রি ক্লাস শুরু হচ্ছে। ম্যাথও তো ক্লাস চলতেছে, কালকে ম্যাথ ক্লাস আছে, কমপ্লেক্স নাম্বারের 2টা লেকচার হয়ে গেছে। সো একটু মনোযোগ দিয়ে করবা ক্লাসগুলো, এবং প্রতিটা অধ্যায় শেষে এক্সামগুলোতে পার্টিসিপেট করবা। তো আমরা সেকেন্ড পেপারের 1 থেকে 3টা অধ্যায় পড়ানোর পর আবার ফার্স্ট পেপারে যাব। আজকে তাপগতিবিদ্যার লাস্ট থিওরির উপর ক্লাস, আর আগামী সপ্তাহে শনিবারে কি হবে? সিকিউএমসিউ ক্লাস। শুক্রবারে কোনো ক্লাস থাকবে না, শুক্রবারে অফ থাকে। হ্যাঁ, ট্রাই করবো লিখে এখন দিয়ে ক্লিয়ার করে লেখার। অ্যাকচুয়াল মেইন কথা হচ্ছে আমি মাঝখানে 2 মাসের মতো এই গ্রাফিক্স পেরে লেখালেখি অফ করছিলাম এই জন্য। এখন নেক্সট লাইনটা কি বলছে? বলছে যে, একটু খেয়াল করো, নেক্সট লাইনটাকে আমাদের কি বলতেছে? যে নিম্ন তাপমাত্রা আছে, এই নিম্ন তাপমাত্রাকে আরো 62 ডিগ্রি হ্রাস করলে, নিম্ন তাপমাত্রা বলতে বোঝানো হচ্ছে T2 বা আমাদের গ্রাহকের তাপমাত্রা। তো এইটাকে যদি হ্রাস করা হয় বা বলা হচ্ছে যে গ্রাহকের তাপমাত্রা যদি 62 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, তাহলে দক্ষতা দ্বিগুণ হয়ে যায়। এইটা দিয়ে আরেকটা ইকুয়েশন ক্রিয়েট করা যায়। কি বললো? যে যদি, তো বেসিক্যালি আমরা এটা জানি, এটা ইকুয়ালস টু 1 মাইনাস, তো বলতেছে যে আমি গ্রাহকের যে তাপমাত্রা আছে সেটাকে আমি 62 ডিগ্রি কমাই ফেলবো। তো 62 ডিগ্রি কমাই ফেলবো, জাস্ট 62 দিতেছি, একটু পরে বলতেছি। তাহলে কি হবে? তাহলে আমাদের দক্ষতাটা দ্বিগুণ হয়ে যাবে আগের থেকে। আচ্ছা, ওকে ফাইন। তাহলে দক্ষতাটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এইটা আমি একটা ইকুয়েশন ক্রিয়েট করতে পারি এইটা দিয়ে। এখন কথা হচ্ছে, এইটাকে দেখে অনেকে বলবে যে 62 ডিগ্রি সেলসিয়াস কমাইছে, এই 62টাকে আপনি একটা কাজ করেন যে এটাকে সেলসিয়াসে কেলভিনে নেন, কিন্তু এটা করার দরকার নেই। আমি আগে একটা ক্লাসে বলছি, তোমাদের মনে নাই কিনা জানি না, যেটা হচ্ছে যে তুমি কোনো কিছুকে, বা তুমি যে কোনো স্কেলে থাকুক তাপমাত্রাটা, সেলসিয়াস, কেলভিন বা ফারেনহাইটে যেটাতেই থাকুক, 82 - 62 এটা কি? এটা একটা চেঞ্জ, এটা একটা চেঞ্জ, এবং চেঞ্জটা সব ক্ষেত্রে সমান হবে। চেঞ্জটা কি হয়? চেঞ্জটা সব ক্ষেত্রে সমান হয়ে থাকে। সেলসিয়াসে যে পরিমাণ চেঞ্জ হয়েছে কেলভিনেও সেম পরিমাণ চেঞ্জ, ফারেনহাইটেও সেম পরিমাণ চেঞ্জই হবে। ওকে, তো এটা একটা ইকুয়েশন হিসেবে দাঁড় করাতে পারি। আর 62 মাইনাস করছি কেন আমি বলি, লাস্ট তুমি এর আগের পেজে দেখো, এখানে বলছে যে নিম্ন তাপমাত্রা, নিম্ন তাপমাত্রা মানে কি বুঝাইছে? গ্রাহকের তাপমাত্রা। সেই গ্রাহকের তাপমাত্রাকে 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করতে হবে। হ্রাস করা মানে কি? কমানো। সো T2 যে প্রাথমিক অবস্থা এখন যা আছে সেটা থেকে 62 ডিগ্রি কমাতে হবে। কমালে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাই আমি T2 - 62 করছি এই জন্য। ওকে, এখন বলো বোঝা গেছে কিনা? এখন
অনেকে কি করবে যে এই যে ইকুয়েশনটা লিখছি তো এটাকে আমরা সলভ করে আমরা আমাদের টার্গেটটা হচ্ছে উৎসের তাপমাত্রা গ্রাহকের তাপমাত্রা বের করতে হবে, তো এটা সলভ করা ট্রাই করবে, কিন্তু একটা লাইন এমন আসবে যে T1 T2 দুইটা জিনিস আছে, তো একটা ইকুয়েশনে দুইটা অজানা যে ভ্যারিয়েবল থাকে সেটা সলভ করা যায় না। তো এখানেই সবাই ধরা খায়। এটার রিজনটা হচ্ছে মাঝখানে একটা স্টেপ আমরা মিস করে ফেলবো। সেটা হচ্ছে আমরা বুঝতেছি এখন এটা হচ্ছে এত যে 1/6 × 100%, কিন্তু আমরা ধরে নিলাম যে T1 একটা আমাদের তাপমাত্রা আছে, উৎসের তাপমাত্রা T1, এখন গ্রাহকের তাপমাত্রা T2। এই অবস্থায় আমাদের প্রাইমারিলি কি আছে, একটা দক্ষতা আছে। আমরা ধরে নিলাম যে প্রাইমারিলি একটা দক্ষতা আছে, সেই দক্ষতা আমরা একটু বের করি। আচ্ছা, সাদা দিয়ে লিখতেছি। প্রাইমারিলি আমরা একটা দক্ষতা বের করি। সো প্রাইমারি দক্ষতা যদি বের করা ট্রাই করি আমরা T1 T2 দিয়েতে, সো এটা ইকুয়ালস টু 1 - T2/T1 ইন্টু 100%। সো ইটাটা লাস্ট পেজটা দেখো, লাস্ট পেজ, তো লাস্ট পেজে ইটাটা কি ছিল, 1/6 × 100%, এটা এখানে বসাই দিব। তো 1/6 × 100% ইকুয়ালস টু 1 - T2/T1 × 100%। 100% কাটা চলে যাবে। তো এখন সাইড চেঞ্জ করে ফেলতে হবে, রাইট? সো সাইড চেঞ্জ করলে T2 - T1 ইকুয়ালস টু 1 - 1/6। তো এই জিনিসটা যদি করা হয় তো এটা পাওয়া যাবে 5/6। তো লাস্টে আমরা এটা বলতে পারি যে T2 ইকুয়ালস টু T1 ইন্টু 5/6। এটাকে সেকেন্ড ইকুয়েশন ধরে নেব, এটাকে সেকেন্ড ইকুয়েশন ধরে নিতে হবে। সো এই ইকুয়েশনটা সামনে আমাদের মানে সেকেন্ড লাইন যেটা আছে, সেকেন্ড লাইন যে উপর ভিত্তি করে আমরা যে ইকুয়েশন লিখছি ওইখানে আমরা প্রয়োগ করব। আচ্ছা, লাল রংটা এখন লিখবো না, লাল রং এখন থেকে শুধু সাদাতেই লিখবো। এতটুকু ক্লিয়ার কিনা জানো? এখন দেখো, আমরা যাব আমাদের দুই জিনিসে। এইটা একটু আমি কি করব, আমি একটু সাদা দিয়ে লেখা ট্রাই করি, কারণ তোমরা বুঝতেছো না। আচ্ছা, সেটা ছিল 2 ইটা ইকুয়ালস টু 1 - T2 - 62 ডিভাইড বাই T1 ইন্টু 100%। এখন আমরা এই ইটার মানটা কত পেয়েছিলাম ফার্স্ট ইকুয়েশন থেকে, সেটা ছিল 1/6 × 100% ইকুয়ালস টু 1 - T2 - 62 ডিভাইড বাই T1 ইন্টু 100%। এটা এভাবেই থাকুক। তো 100% এবং 100% আমরা কাটটা দিলাম। এই 2/6 এটা আছে, তো 2/6কে আমরা কি বলতে পারি? তো 2/6কে আমরা বেসিক্যালি তুমি 2 দিয়ে কাটা দাও তো 1/3 পাবা। তো 1/3 ইকুয়ালস টু 1 - T2 - 62 ডিভাইড বাই T1। সাইড চেঞ্জ করো এবার, সাইড চেঞ্জ করলে T2 - 62 ডিভাইড বাই T1 এটা সমান সমান 1 - 1/3, রাইট? সো 1 - 1/3 দ্যাট মিনস অ্যাকচুয়ালি 2/3 এটা আছে। এখন একটা গুণ করি, তো এটা এইভাবে লেখা যায় যে T2 - 62 ইকুয়ালস টু আমাদের 2/3 ইন্টু T1। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে অনেকে আটকে যাবে যদি আমরা লাস্ট ইকুয়েশনটা 2 নম্বর ইকুয়েশনটা বের করতাম না। সো T2 এর পরিবর্তে এইটা বসিয়ে দিতে হবে, T1 × 5/6। সো T2 এর পরিবর্তে T1 ইন্টু 5/6 মাইনাস 62 ডিভাইড বাই 2/3 T1 এটা বসিয়ে দিলাম। এখন সাইড চেঞ্জ, রাইট? সাইড চেঞ্জ, তো সাইড চেঞ্জ করে আমরা T1টা কমন নিলাম, তারপর 5/6 মাইনাস 2/3 ইকুয়ালস টু 62 এটা লিখতে পারি। এখন আমাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে বলো 5/6 মাইনাস 2/3 মানে কত? 5/6 মাইনাস 2/3 মানে কত? আচ্ছা, এই দুইটা কালারেই লেখার ট্রাই করব।
বলো 5/6 - 2/3 মানে কত? আমার কাছে কোনো ক্যালকুলেটর নাই। আচ্ছা, এটা আমাকে একটু ভগ্নাংশে বলো তো, পয়েন্ট না বলে একটু ভগ্নাংশে বলো। আস ভাই আস। 0.17, এটাকে একটু আমাকে ভগ্নাংশে বললে বেটার হয়। সো আচ্ছা, তুমি এইভাবে বলছো, দেখো তো এইটা কি আসলো 0.17, এটা T1, এটা হচ্ছে T1 ইন্টু, কি হইল হঠাৎ, এটা হচ্ছে আমাদের T1 ইন্টু 0.17 ইকুয়ালস টু 62 বলতেছো, রাইট? তো আমরা এখান থেকে T1 এর মানটা বের করি যদি, সেটা হচ্ছে 62 ডিভাইড বাই 0.17, এইটা কত আসে? 62 ইন্টু 0.17, এইটা কত আসে? এইটা করলেই আমরা T1টা বের করে ফেলতে পারবো, এটা বলো। এটা করলে আমরা T1টা বের হবে। আর সেকেন্ড লাইনে যে T2টা ছিল, T2টা কি ছিল? আমরা ইকুয়েশন নাম্বার 2, এটা হচ্ছিল 5/6 ইন্টু T1। তো যত বের হবে T1 সেটা আমরা এখানে বসাবো। তো 352.94, 352.94 এত ক্যালভিন। তো এটা এখানে বসাই, 352.94, এটা ক্যালকুলেশন করে বলো কত আসতেছে, তাহলে T2 বের হবে। আজকের ক্লাসে সম্ভবত সময় লাগবে, 2 ঘন্টার উপরে যেতে পারে। নো প্রবলেম। আচ্ছা, 294.11 কেলভিন। তাহলে আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি, আমরা যেটা বের করার ট্রাই করছি। ওকে, ভেরি গুড। সো এটা বের হয়ে গেল, ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। এখন আমরা আবার থিওরিতে যাচ্ছি, আবার আমরা থিওরি শুরু করব। ক্লিয়ার কিনা কমেন্টে জানাও। তো আমাকে একজনে ক্যালকুলেটরই বলছে 352। তোমরা এই জিনিসগুলো এইটা নিজে নিজে ক্যালকুলেশন করে বলবো, ক্যালকুলেশন তো আর আমি করবো না, ম্যাথ তো আমি করে দিচ্ছি, প্রসেসটা আমি বলতেছি, ক্যালকুলেশন তো তোমার দায়িত্ব, রাইট? এবার দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে অনেকেই পড়ছো অনেক কিছু, দ্বিতীয় সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা বোঝার আগে আমাদের এন্ট্রপি জিনিসটা বুঝতে হবে। এন্ট্রপি জিনিসটা কি ভাই? এন্ট্রপি জিনিসটা অ্যাকচুয়ালি কি? সব এন্ট্রপি জিনিসটা অ্যাকচুয়ালি কি? তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র আমাদের আমাদের কি বলে অ্যাকচুয়ালি? তো তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রটা এইটা নিয়ে 3 বা 4 জন বিজ্ঞানী আমাদের অনেক মতবাদ দিচ্ছেন। বাংলা ভাষা অনেক আছে, তোমরা তোমাদের বইয়ে আছে, কার্নো একজন বিজ্ঞানী আছে, ক্লোসিয়াস আরো একজন আছে,
তো সবার মূল কথাই একটাই ছিল। মূল কথাটা কি? মূল কথা হচ্ছে তাপ সব সময় উচ্চ উচ্চ মানে তাপ সবসময় উচ্চ তাপমাত্রা অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রা অঞ্চলে যায়, কখনোই স্বতঃস্ফূর্তভাবে বা নিজে নিজে কখনোই নিম্ন থেকে উচ্চতে যাবে না। মানে সবসময় উচ্চ থেকে নিম্নে যাবে, নিম্ন থেকে কখনোই উচ্চে যাবে না। তো এটাকে সুন্দর ভাষা বা সহজ ভাষা বললে, তাপ সবসময় উচ্চ তাপমাত্রা অঞ্চল থেকে নিম্ন তাপমাত্রা অঞ্চলে যায়, কখনোই নিম্ন তাপমাত্রা অঞ্চল থেকে উচ্চ তাপমাত্রা অঞ্চলে যায় না নিজে নিজে। নিজে নিজে সবসময় উচ্চ থেকে নিম্নে যাবে। তো নিম্ন থেকে উচ্চতে যাওয়ার জন্য কি করতে হয়? আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে বাইরে থেকে আমাদের শক্তি বা এনার্জি প্রদান করতে হয়, তবে নিম্ন থেকে উচ্চতে যায়। এখন প্রশ্ন হচ্ছে এটা কেন যায়? এটা রিজনটা হচ্ছে এন্ট্রপি। এটা রিজন হচ্ছে একটা রাশি কাজ করে সেখানে, সেটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি জিনিসটা কি? এন্ট্রপি জিনিসটাকে সহজে বলা হয় বিশৃঙ্খলা। আচ্ছা, বিশৃঙ্খলা বলতে কি বুঝাইছে? ধরো একটা ক্লাসরুম আছে, একটা ক্লাসরুমে অনেক অনেক স্টুডেন্ট আছে। এটা ধরে নাও এটা হচ্ছে প্রাইমারি একটা স্কুল। তো প্রাইমারি স্কুলে একটা ক্লাসরুমে ধরো 50 জন স্টুডেন্ট আছে। 50 জন যদি স্টুডেন্ট থাকে, ওই ক্লাসরুমটাই কখনো শান্ত থাকা পসিবল? আমার তো মনে হয় না। স্পেশালি যদি এমন একজন টিচার থাকে যে অ্যাকচুয়ালি স্টুডেন্টগুলো কন্ট্রোলই করতে পারছে না, তাহলে কি হবে? একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, তাই না? অপরদিকে যেখানে যে একটা স্ট্রিক্ট টিচার থাকতো, তাহলে একটা শৃঙ্খল অবস্থা, কোনো চিল্লাচিল্লি নাই। তো আমরা চাচ্ছি এই যে বিশৃঙ্খলা জিনিসটা আছে, এই বিশৃঙ্খলা জিনিসটাকে আমি পরিমাপ করতে। বিশৃঙ্খলা কখনো পরিমাপ করা যায়? পরিমাপ তো করা যায় না। তো ফিজিক্সে আমরা এই বিশৃঙ্খলা পরিমাপ করতেছি। টু বি স্পেসিফিক্যালি, আসলে এই বিশৃঙ্খলা পরিমাপ করা যায় না। আমরা এখানে কি করি? এই বিশৃঙ্খলা পরিবর্তন, এই বিশৃঙ্খলা পরিবর্তনটা আমরা পরিমাপ করি। তো এই জিনিসটাকে বলা হয় এন্ট্রপি। তো এন্ট্রপিকে বেসিক্যালি এস দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আর এন্ট্রপির পরিবর্তন আমরা বের করি, বা বিশৃঙ্খলার পরিবর্তন, তো এটাকে আমরা ডিএস বলে থাকি। সো বিশৃঙ্খলার এই যে পরিবর্তন, এটা সাধারণ একটা ইকুয়েশন আছে। সাধারণ ইকুয়েশনটা হচ্ছে ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। এবং আরেকটা কথা বলে দিই, তোমাকে অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে তোমার তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটি? এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। এখন একটা ব্যাপার দেখো, ফার্স্টে আমাদের একটা বরফ, বরফের ভেতরে অণু কিভাবে থাকে? এটা হচ্ছে কঠিন অবস্থা, রাইট? বরফ কখন থাকে? যখন অণুগুলো অ্যাকচুয়ালি কি এইভাবে, বরফ যখন থাকে মানে হচ্ছে আইস। যখন আমাদের আইস থাকে, তখন এই যে আমাদের গ্যাসের ভেতরে এই যে বরফের ভেতরে যে পানির অণুগুলো আছে, সেগুলো কিন্তু একটা জায়গায় ফিক্স থাকে, তারা কোথাও নড়াচড়া করতে পারে না। এই জন্য এইটাকে এখানে একটা শৃঙ্খলা অবস্থা আছে। তো এই অবস্থায় কি থাকে? এই অবস্থায় আমাদের এন্ট্রপিটা সবচেয়ে কম থাকে। একটু পর ধরো পানি হয়ে গেছে, ধরো এটা কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। যখন পানি থাকে তখন গ্যাসের অণুগুলা কি হয়? একটু দূরে দূরে সরে যায়। আচ্ছা, দূরে দূরে সরে গেলে কি হবে? এখন তারা মুভ করতে পারে। আচ্ছা, যদি ধরো একটা মুভমেন্ট আছে, ছুটাছুটি করতেছে, তখন আগের মতো কি শৃঙ্খলা আছে বা ডিসিপ্লিনটা কি আছে? নাই। এটা ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। তো তখন কি হয়? এন্ট্রপিটা বেড়ে গেছে। এখন কি হয়েছে? এন্ট্রপিটা বেড়ে গেছে। এটা কখন? যখন ওয়াটার। আচ্ছা, যখন গ্যাস হয় তখন কি হয়? গ্যাস হলে দেখা যায় যে উড়ে চলে যাচ্ছে ভাই, এখন তো আরো দূরে দূরে, এখন তো আরো দূরে দূরে। এখন আরো দূরে দূরে হলে তারা আরো বেশি পরিমাণ ছোটাছুটি করবে। আরো বেশি পরিমাণ যদি ছোটাছুটি করে, তাহলে এন্ট্রপি আরো বেড়ে যাবে। এখন তোমাকে এমসিকিউতে একটা কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে পদার্থের কোন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে বেশি থাকে, পদার্থের কোন অবস্থায় এন্ট্রপি সবচেয়ে কম থাকে? তো মাথায় রাখবা, সবচেয়ে বেশি থাকে প্লাজমা অবস্থায়, আর সবচেয়ে কম থাকে কঠিন অবস্থায়। এটা কি ক্লিয়ার কিনা জানাও? সবচেয়ে বেশি থাকে প্লাজমা অবস্থায়, আর সবচেয়ে কম থাকে কঠিন অবস্থায়। এটা ক্লিয়ার কিনা একটু জানাও। আমি যে জিনিসটা মুখে বলতেছি, এটা কিন্তু এমসিকিউ প্রচুর কাজে আসবে। মুখে মুখে অনেক কিছু আমি বলি, একটু মাথায় রাখতে হবে। এমসিকিউ এ যেগুলো আসে ওইগুলো আমি বলে দিচ্ছি।
এখন নেক্সটলি একটু দেখো, আমরা এন্ট্রপির বেসিক ইকুয়েশনটা কি বলছি, সেটা হচ্ছে আমাদের ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। এটা কখন আমরা ইউজ করি? এটা ইউজ করার শর্তটা হচ্ছে টি কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটা ইউজ করার শর্তটা হচ্ছে তাপমাত্রাটা ধ্রুবক থাকতে হবে। তো এটাকে অ্যাকচুয়ালি আমরা একটা ডেফিনেশন হিসেবে প্রকাশ করতে পারি যে একক তাপমাত্রায় তাপের যে পরিবর্তন তাকে আমরা এন্ট্রপি বলে থাকি। এখন যদি সামহাউ তাপমাত্রা চেঞ্জ হয় তখন কি হবে? তখন ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যায়। সেটা আমরা একটু বের করি। সো সেটা বের করার উপায়টা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন অফ এই জিনিসটাই ডিকিউ বাই টি। আমরা ধরে নিলাম যে আমাদের আগে তাপমাত্রা ছিল T1, এখন তাপমাত্রা হয়ে গেছে T2। ওকে ফাইন। ইন্টিগ্রেশন অফ T1 টু T2। তো ডিকিউ এর পরিবর্তে আমরা কোনটা ইউজ করবো? ms dt। তো ডিভাইড বাই টি। এখন এম আর এস এই জিনিসটা ধ্রুবক। এম হচ্ছে ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ। তো কনস্ট্যান্ট কি হয়? কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে। তো ইন্টিগ্রেশন অফ T1 টু T2, এটাকে বলতে পারি 1/t dt। তো লাস্ট ক্লাসে একটা জিনিস বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ 1/x dx মানে হচ্ছে ln x। তো এই জিনিসটা এখানেও হবে। সেটা কি হবে? সেটা হচ্ছে ms ln t। আর লিমিটটা একটু বসিয়ে দিব। তো লিমিটটা যেখানে বসাই, এটা হচ্ছে T1। আচ্ছা, একটু মুভ করি। আর এই জিনিসটা এখানে আপার লিমিটটা হচ্ছে T2। তো তুমি লিমিটটা বসিয়ে দাও, তাহলে ms ln T2 মাইনাস ln T1। আচ্ছা, এই ln মানে কি? এই ln মানে হচ্ছে লগ ই বেস। তো লগে কোন একটা জিনিস মাইনাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ভগ্নাংশ হিসেবে থাকবে। তো ফাইনালি আমরা ds সমান যেটা বলতে পারি ms ln T2 বাই T1। তো এইটা একটু মাথায় রাখতে হবে। যদি তাপমাত্রা চেঞ্জ হয় এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। যদি তাপমাত্রা চেঞ্জ হয়ে যায় আমাদের এই ইকুয়েশনটা ইউজ করতে হবে। আচ্ছা, রিপিট করি। ds ইকুয়ালস টু ডিকিউ বাই টি। এটা হচ্ছে এই ইকুয়েশনটা বা এই সূত্রটা ইউজ করার শর্তটা হচ্ছে আমাদের অবশ্যই কি তাপমাত্রা স্থির রাখতে হবে। যদি কখনো তাপমাত্রা স্থির থাকে না, তখন আমরা কি করব? তখন আমরা নতুন সূত্রটা বের করছি, এটা আমাদের ইউজ করতে হবে। তো এটা কিভাবে বের করছি? ইন্টিগ্রেশনের সাহায্য নিয়ে। তো আগে যে ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, ওই জিনিসটাকেই জাস্ট আমরা ইন্টিগ্রেশন করছি। যেখানে লোয়ার লিমিট আছে T1, মানে আগে তাপমাত্রা ছিল T1, সেটাকে তাপমাত্রা হয়ে গেছে T2, সেটা হচ্ছে আপার লিমিট। তো এটা ইন্টিগ্রেশন জাস্ট করছি। সো আমরা ডিকিউ সমান ms dt এই সূত্রটা জানি। তো এম আর এস এখানে কনস্ট্যান্ট জিনিসগুলো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসে। তো সেটাকে বাইরে নিয়ে আসছি, বাকি জিনিসগুলোকে একটু আমরা কি করছি? ইন্টিগ্রেশন করছি। আর এই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন একটা সূত্র, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/x dx মানে হচ্ছে ln x। তো এই ln x টা আমরা ইউজ করছি, আর এখানে লিমিটটা জাস্ট অ্যাপ্লাই করছি, আর কিছু না। এখন বলো এটা ক্লিয়ার কিনা? ওকে ফাইন। এখন একটা জিনিস, প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি বুঝি? এখন আরো অনেক কিছু আছে, তো এত তাড়াতাড়ি ক্লাস শেষ হচ্ছে না, ধৈর্য ধরে করো। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো এইখানে একটা প্রক্রিয়া আছে, এই একটা প্রক্রিয়া, বি আর একটা এক ধরনের সিস্টেম বা প্রক্রিয়া, যাই হোক। এখন আমি বললাম যে কোনোভাবে আমি এ থেকে বিতে গেলাম। কোনোভাবে কি করছি? আমি এ থেকে বিতে গেছি। আবার আমি বি থেকে এতে কমপ্লিটলি ফেরত আসছি। মানে এ যখন তখন যে অবস্থা ছিল, আমি বি থেকে আবার এতে ওই অবস্থায় ফিরে আসছি। এখন ধরে নিলাম যে এ যখন ছিল, এ অবস্থা যখন ছিল, তখন ওইটার এনট্রপি ছিল ds1, বা জাস্ট s1 ধরো, s দিয়ে তো এনট্রপি বোঝায় s1। যখন বি অবস্থা ছিল তখন তার এনট্রপিটা ছিল s2। এখন একটা জিনিস চিন্তা করো, কি করছে? এ থেকে বিতে গেছে, আবার বি থেকে এতে ফেরত আসছে। তাহলে কি হইলো? আবার সে কি আগের অবস্থায় ফিরে আসে না? আগের অবস্থায় ফিরে আসছে। এখন আগের অবস্থায় যদি ফিরে আসে,
আগের অবস্থায় যদি ফিরে আসি তাহলে কি হবে? আমি এটা বলতে পারি না যে এন্ট্রপির পরিবর্তনটা আলটিমেটলি জিরো, কারণ কোনো চেঞ্জই তো হয় নাই, মানে যেভাবে ছিল ওইভাবেই তো হয়ে গেছে আবার। তাহলে এটা কি বলা যায় না যে এন্ট্রপির পরিবর্তনটা শূন্য? এটাকে আমি বলতে পারি? বলা যায় কিনা জাস্ট একটু জানাও। হ্যাঁ, বলা যায়। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে হচ্ছে আমরা কোনো একটা প্রক্রিয়া যাব, সেই প্রক্রিয়া থেকে আবার পুনরায় আগের প্রক্রিয়ার প্রত্যাবর্তন যদি করা হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা প্রত্যাগামী, আরেকটা নাম আছে প্রত্যাগামী প্রক্রিয়া, প্রত্যাবর্তী বা প্রত্যাগামী প্রক্রিয়া বলা হয়। ওকে, ফাইন। ওকে। এখন দেখো, আমি ধরলাম যখন আমাদের এই অবস্থায় যখন আমাদের এন্ট্রপিটা ছিল S1, তখন আমাদের তাপমাত্রা কি ছিল, তাপটা ছিল Q1, এটা ছিল T2। তেমনি এখানে Q2 আর T2 ছিল। এখন আমরা কি জানি? আমরা জানি এন্ট্রপি মানে হচ্ছে আমাদের কি, এন্ট্রপি মানে হচ্ছে আমাদের এইটা কি হবে, ডিকিউ বাই ডিটি, এইটা বা কিউ বাই টি, এটা সহজে বলতে পারি। তাহলে আমরা এইটা বলতে পারি যে এই অবস্থায় যে এন্ট্রপি S1 ইকুয়ালস টু আমরা বলতে পারি যে Q1/T1, কারণ এন্ট্রপি বেসিক ইকুয়েশনটা ইউজ করছে। এখন তোমাদের প্রশ্ন ডিকিউ কেন ইউজ করলাম না? এটা আমি লাস্ট ক্লাসেও বলছি, ফার্স্ট ক্লাসেও বলছি, এই অধ্যায়ে অনেক কিছু আছে যেখানে ডিকিউ কে কিউ ইউজ করে, আবার অনেক ক্ষেত্রে কিউ এর জায়গায় ডিকিউটা ইউজ করি। তো বি অবস্থায় S2 সমান আমরা বলতে পারি যে Q2/T2। এখন যদি এন্ট্রপির পরিবর্তনটা যদি একটু চিন্তা করো, এন্ট্রপির পরিবর্তন মানে হচ্ছে যে কোনো একটা মাইনাস অপরটা। আমি ধরলাম যে S1 মাইনাস S2, S1 মাইনাস S2 বা ডিএস ইকুয়ালস টু S1 এর পরিবর্তে আমরা ব্যবহার করলাম যে Q1/T1 মাইনাস Q2/T2। তো এই ডিএস এ এখানে জিরো বসাইলাম, জিরো ইকুয়ালস টু Q1/T1 মাইনাস Q2/T2, এটা ব্যবহার করে ফেললাম। এখন সাইড চেঞ্জ করো, সাইড চেঞ্জ করলে একটা ইকুয়েশন পাবা, একটা সূত্র পাবা যে Q1/T1 মাইনাস ইকুয়ালস টু Q2/T2, এটা সাইড চেঞ্জ করার ফলে হলো। এবং এই সূত্রটা একটু সবসময় মাথায় রাখতে হবে। এটা কিসের সূত্র জানো? এইটা হচ্ছে কোনো একটা প্রক্রিয়া বা কোনো একটা ইঞ্জিন প্রত্যাবর্তী বা প্রত্যাগামী হওয়ার শর্ত। কোনো একটা প্রক্রিয়া বা কোনো একটা ইঞ্জিন প্রত্যাবর্তী বা প্রত্যাগামী হওয়ার শর্ত হচ্ছে এইটা। এটা অনেক অনেক কাজে আসবে, তো এটা একটু মাথায় রাখতে হবে। তো এটা ক্লিয়ার কিনা জানাও। আর আমি কিন্তু তাপ ইঞ্জিনে এই সূত্রটা অন্যভাবে প্রমাণ করে দেখাইছিলাম। কারণটা হচ্ছে তাপ ইঞ্জিন একটা প্রত্যাবর্তী ইঞ্জিন বা প্রত্যাগামী ইঞ্জিন, দ্যাটস ওয়াই ওইটাও এই সূত্র মেনে চলে। এখন আমরা নেক্সট আরেকটা প্রক্রিয়া যাব, সেটা হচ্ছে অপ্রত্যাবর্তী বা অপ্রত্যাগামী প্রক্রিয়া। এইটাতে বেশি সময় লাগবে না, কারণ এটা খুবই ইজি একটা জিনিস। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবা, এটা মানে হচ্ছে আগের অবস্থা ফিরে আসবে না। ধরো এ একটা অবস্থা, বি আর একটা অবস্থা, আমরা কোনোভাবে এ থেকে বি অবস্থায় গেলাম, কিন্তু বি থেকে এ অবস্থা কি করলাম, ব্যাক করতে পারলাম না। এ থেকে বি অবস্থা এক্স্যাক্টলি এ অবস্থায় ব্যাক করতে পারলাম না। তো সেক্ষেত্রে কি হয়ে থাকে, এখানে এন্ট্রপি যদি S1 হয়, এখানে এন্ট্রপি যদি S2 হয়, তো এখানে তাপটা হচ্ছে Q1, তাপমাত্রা T1, তাপটা হচ্ছে Q2, তাপমাত্রা T2। তাহলে আমাদের এইখানে অপ্রত্যাবর্তী মানে কি, আগের অবস্থায় প্রত্যাবর্তন করতে পারে না, এটার সুন্দর একটা সংজ্ঞা বইয়ে দেওয়া আছে, এই জন্য সংজ্ঞাটা বললাম না। তাহলে এই অবস্থায় এন্ট্রপি পরিবর্তনটা যদি বের করি, তো ডিএস ইকুয়ালস টু আমাদের Q1/T1 মাইনাস Q2/T2। তো অপ্রত্যাবর্তী ক্ষেত্রে এই সূত্রটা মানবে, কারণটা হচ্ছে এখানে ডিএস এর মানটা তো আর জিরো না। ওকে, তো এই অপ্রত্যাবর্তী প্রক্রিয়াটা গেল। এটা ক্লিয়ার কিনা একটু জানাও।
এটা কি ক্লিয়ার? শেষের লাইন এটা হইতেছে যে আমাদের এই অবস্থায়, যখন এই অবস্থা ছিল তখন আমাদের এনট্রপি S1টা হচ্ছে আমাদের Q1/T1, এটা S2 যখন, এটা হচ্ছে আমাদের এনট্রপি Q2/T2। এখন যদি এই অবস্থায় আমি এনট্রপির পরিবর্তনটা বের করার ট্রাই করি তাহলে আমাদের ডিএস সমান চেঞ্জ মানে হচ্ছে আগেরটা মাইনাস পরেরটা, তো Q1/T1 মাইনাস Q2/T2। এখন আমাদের এই ডিএসটা 0 নয়, এর কারণটা কি? কারণ আগের অবস্থায় ফিরে আসতে পারে নাই, তো আগের অবস্থায় ফিরে আসে নাই যেহেতু, এই জন্য এখানে এই ইকুয়েশনটাই মানবে, এনট্রপির বেসিক যে ইকুয়েশনটাই। ওকে, এখন বলো বুঝছো কি না? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ওকে ফাইন। চারটি তাপগতীয় প্রক্রিয়া এনট্রপি, এটা একটু তাড়াতাড়ি যাব। ফার্স্টলি আমরা একটু সমষ্ণ দিয়ে একটু শুরু করি। তো সমস্যা প্রক্রিয়া কি হয়ে থাকে? সমস্যা প্রক্রিয়া অ্যাকচুয়ালি টিটা ধ্রুবক। তো টি ধ্রুবক হওয়ার কারণে আমাদের ধ্রুবকের যে ইকুয়েশনটা আছে সেটা হচ্ছে আমাদের ডিএস ইকুয়ালস টু dQ/T, এই সমীকরণটা মেনে চলে। এখন সমষ্ণয়ের ক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট, এখানে দুইটা অবস্থা আছে, একটা হচ্ছে আমাদের গলন এবং আরেকটা অবস্থা আছে সেটা হচ্ছে স্ফুটন। তো গলন হলে যেটা হয়, এই ডিকিউ এর পরিবর্তে আমরা কোনটা ইউজ করব? mLF/T। আর স্ফুটন হলে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ডিএস ইকুয়ালস টু mLV/T। ওকে ফাইন। নাম্বার 2 সেটা হচ্ছে রুদ্ধতাপীয়। এখন রুদ্ধতাপীয়র ক্ষেত্রে জানো যে এখানে অ্যাকচুয়ালি তাপটা বদ্ধ অবস্থা থাকে, অর্থাৎ এখানে তাপের পরিবর্তন শূন্য। এখন তাপের পরিবর্তন যে শূন্য হয়, তো আমরা জানি যে dQ/T। সো পরিবর্তন শূন্য, তো 0/T মানে অ্যাকচুয়ালি 0, মানে হচ্ছে রুদ্ধতাপের প্রক্রিয়ায় এনট্রপির পরিবর্তনটা শূন্য হয়ে থাকে। এই জন্য একটা সংজ্ঞা একটু তুমি মাথায় রাখবা। এনট্রপির অনেক সংজ্ঞা আছে, তো সহজ সংজ্ঞাটা মাথায় রাখবা, সেটা হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে চলরাশিটি স্থির থাকে তাকে এনট্রপি বলা হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যে চলরাশিটি স্থির থাকে তাকে এনট্রপি বলা হয়। এর মধ্যে আরেকটা জিনিসও বলে থাকি, তাপগতীয় চলক। আমি এটা সম্পর্কে বলছিলাম ফার্স্ট ক্লাসে। তাপগতীয় চলককে আমরা বেসিক্যালি টিপিভি কে ধরি, কিন্তু ইসহাক স্যারের বইকে এনট্রপিকে তাপগতিবিদ্যার চতুর্থ চলক হিসেবে, মানে তাপগতীয় চতুর্থ চলক হিসেবে ধরে নিয়েছেন। তো কেউ যদি মেডিকেল এক্সাম দাও তাহলে আমাদের এনট্রপিটাকেও আমাদের তাপগতীয় চলক হিসেবে ধরতে হবে, তো মার্ক পাবো না। এতটুকু ক্লিয়ার? এখন আমরা আমাদের সমচাপ আর সমায়তন, থার্ডলি সমচাপ প্রক্রিয়া। সমচাপের ক্ষেত্রে চাপটা স্থির থাকে, কিন্তু আমাদের তাপমাত্রা তো চেঞ্জ হইতেছে, এই জন্য এই সূত্রটাই মানবে যে ডিএস ইকুয়ালস টু ms ln T2/T1। আচ্ছা ফাইন ফাইন ফাইন, ওকে ভেরি গুড। এখন এইটাতে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের যে তুমি ফার্স্টলি সমচাপে আমরা সূত্রটা কি, সেটা হচ্ছে V1/T1 ইকুয়ালস টু V2/T2। তো এইটাকে এভাবেও তুমি চাইলে লিখতে পারো যে আমাদের V1/V2 ইকুয়ালস টু T1/T2। তখন আমরা এইখানে এই ms তো থাকলো, আর ln এ T2/T1 এর পরিবর্তে আমরা কি V2/V1 টা ইউজ করতে পারি, নো প্রবলেম। ওকে, এবং আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে এটা যদি আমাদের কোনো কঠিন না হয়ে বা তরল না হয়ে গ্যাস যদি হয়, যদি গ্যাস হয়, গ্যাস হলে আমরা
ভরের পরিবর্তে মোল সংখ্যা ইউজ করি, আপেক্ষিক তাপের পরিবর্তে মোলার আপেক্ষিক তাপ, এবং সমচাপ প্রক্রিয়া মূল আপেক্ষিক তাপ হচ্ছে এইটা সিপি, এনসিপি, ln T2/T1 বা V2/V1 ইউজ করতে পারো। ওকে, ফোর্থলি সমায়তন প্রক্রিয়া। মেডিকেল দিবা? তোমার জন্য বেস্ট অফ লাক, ভালো করে পড়ো। তো সমায়তন প্রক্রিয়ায়, তো এটা তো এখানেও তো আয়তন চেঞ্জ হয়েছে, এটাও বেসিক্যালি এটাই মানবে যে ms ln T2/T1, বাট এইখানে যেটা হচ্ছে P1/P2 ইকুয়ালস টু T1/T2, এই ধরনের একটা ইকুয়েশন, এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়ার সূত্র। তো এটাও এখানে ইউজ করতে পারি, ms ln P2/P1, এবং এইখানে যদি গ্যাস হয়ে থাকে তাহলে এখানে মোল সংখ্যা n, cv ln P1/P2/P1 বা T2/T1, যেটা ইউজ করো, নো প্রবলেম। ওকে, এতটুকু ক্লিয়ার কিনা একটু জানাও, এটা ক্লিয়ার কিনা জানাও, আমাকে কমেন্টে জানাও। এইবার ব্যাপারটা দেখো, আমি যে জিনিসটা পড়াচ্ছি এইগুলা তুমি জাস্ট করো, ম্যাথ প্র্যাকটিস করো, নোট করো, বই পড়ো, আমি শিওর এ প্লাস পাবো, নো ডাউট। আমি সিকিউ ক্লাসে তো আরো ঝালাই হবে, আমি ম্যাথ আমি কম করবো, তোমাদের বেশি করতে দিব, তো সেখানে তোমাদের মিস্টেক গুলো ধরাই দিব, তো উইকনেস গুলাতে বেশি যদি কাজ করো এ প্লাস পাওয়া কোনো ব্যাপার না, অ্যাডমিশনে টিকাতে পড়বে। তো অনেকে ছিটকে চলে যায় এই জন্য। এখন একটা এন্ট্রপি জাস্ট একটা ম্যাথ করবো। তো দেখো 0.5 কেজি ভরের একটা -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফকে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে। এটা স্টেপ বাই স্টেপ একটু আগাতে হবে। তো প্রথমত এটা -10 ডিগ্রি সেলসিয়াসে একটা আইস আছে, তো এটা কি সরাসরি 120-এর বাষ্পে যাবে? নো। এন্ট্রপি শেষে এন্ট্রপির উপর ভিত্তি করে এই থিওরি বেস করে একটা ম্যাথ দিয়েছে, আমি এইভাবেই সাজাইছি অ্যাকচুয়ালি। তো এখন এই যে -10 ডিগ্রি সেলসিয়াসের আইস যেটা আছে, এইটাকে সরাসরি 120 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে যাবে? নো নো নো, এটা স্টেপ বাই স্টেপ যাবে। প্রথমত এটা কোথায় যেতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের আইসে যাবে। এটা ফার্স্ট ক্লাস যেটা করছো তো আরো বেশি ভালো বুঝবা, আমি বলি এইভাবে স্টেপ বাই স্টেপ যায়। যদি আইস থাকে, প্রথমত এই আইসটা পানি হবে, যেমন -10 আছে, -10 থেকে প্রথমত 0 এর আইসে যাবে, তো এই 0 এর আইসটা কি হবে? 0 এর ওয়াটারে যাবে, 0 এর ওয়াটারে যাবে। এখন এই 0 এর ওয়াটারটা কোথায় যাবে? 100 ডিগ্রি এর ওয়াটারে যাবে। তারপর এই 100 ডিগ্রি ওয়াটারটা 100 ডিগ্রি এর ভ্যাপার মানে হচ্ছে বাষ্প, ভ্যাপার মানে বাষ্প বোঝানো হয়, বাষ্পে যাবে। এরপর ফাইনালি এটা 120 ডিগ্রি এর বাষ্পে যাবে। এখন এই প্রক্রিয়া একটা এন্ট্রপি আছে, সেটা যদি S1 হয়, এই প্রক্রিয়া যদি এন্ট্রপিটা S2 হয়, আমরা ডিএস দিয়ে প্রকাশ করি। তারপর এই প্রক্রিয়া এন্ট্রপিটা হচ্ছে DS3, এই প্রক্রিয়ায় DS4, এন্ড ফাইনাল এই প্রক্রিয়ায় DS5। তো প্রতিটা প্রক্রিয়া যে এন্ট্রপি আছে সেটা আমরা বের করব। তো ফার্স্ট এইটা দেখো DS1, এখানে কি হয়েছে? এখানে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তো এটা ms লন T2/T1। আচ্ছা, এম, এমটা হচ্ছে 0.5 কেজি, তো এস, আইসের ক্ষেত্রে কত? আইসের ক্ষেত্রে আমার মতে 2100 এস আইনো, ভুল হলে একটু জানাবা। এলএন, সো T2 শেষ তাপমাত্রা 0 ডিগ্রি, অবশ্যই ক্যালভিন নিতে হবে, নয়তো ভুল হবে। 273 + 0 মানে 273। আচ্ছা, আর এটা -10 + 273 মানে 263। এটা ক্যালকুলেশন করে বলো এই DS1টা কত আসতেছে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এটা বলো কত আসতেছে।
39.18। আচ্ছা, এন্ট্রপির এককটা কি তোমরা জানো? এন্ট্রপির এককটা দেখো, লাস্ট পেজে যাই। এটা হচ্ছে বেসিক ইকুয়েশন। তো এখানে এই ডিকিউ, তারপরে একটা হচ্ছে জুল, তাপমাত্রার এসআই এককটা হচ্ছে কেলভিন, এই এন্ট্রপির এককটা হচ্ছে জুল পার কেলভিন। এটা একটু মাথায় রাখবা, এককটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে এত জুল পার কেলভিন। এখন DS2, এখানে কি হয়েছে, 0 এর আইস থেকে 0 এর পানিতে গেছে। তো আমি একটু আগে এই সূত্রটা দেখাইছি, তাহলে এটা হবে MLF/T। তো এমটা হচ্ছে এখানে 0.5, LF এর মানটা মুখস্থ আশা করি, এটা হচ্ছে 3,36,000। এবারে তাপমাত্রা T অবশ্যই কেলভিন নিতে হবে, এটা কেলভিন নিয়ে 273 আসবে। এখন বলো, এটা ক্যালকুলেশন করে বলো কত আসতেছে। আচ্ছা ঠিক আছে, 615। আচ্ছা ঠিক আছে, সুপার কেলভিন। তো DS1 DS2 বের করলাম, এখন DST DS4 DS5 এগুলোও বের করতে হবে। এরপর কাজে যাই, কি কত, DS3। DS3টা কি ছিল, যেটা 0 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার থেকে 100 ওয়াটারে যাবে। 615 আচ্ছা দেখো, এত যাবে, ওকে ওকে, তাহলে এটা ইউজ করতে হবে MSLN T2/T1। তো 0.5, তো পানি আপেক্ষিক তাপ হচ্ছে 4200, তো এলএন টিরোটা কত, শেষ তাপমাত্রা মানে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 373 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। এটা ক্যালকুলেশন করে বলো এটা কত আসতেছে। ততক্ষণে আমি কি করতেছি, ততক্ষণে আমি DS4টা লিখি। DS4টা হয় 100 এর ওয়াটার থেকে 100 এর ভ্যাপর, মানে হচ্ছে 100 এর পানি থেকে 100 এর বাষ্পে যাচ্ছে। তো এটা হবে MLV/T, অর্থাৎ 0.5 ইন্টু এলভি এর মান তো আশা করি জানো, যে 22,68,000। এবারে তাপমাত্রা টিটা 100 ডিগ্রি, মানে হচ্ছে 373। এটা একটু ক্যালকুলেশন করে বলো কত আসতেছে। ওকে, আমাকে বলো একটু DS3 আর DS4টা কত আসতেছে। আচ্ছা 0.3 এড করি, এটা 0.3 এর সাথে আছে। 0.38 জুল পার কেলভিন। ঠিক আছে, DS3 আর DS4টা ক্যালকুলেশন করে ফেলো। আচ্ছা, 655.42 জুল পার কেলভিন। আর DS4টা কত,
এটা হচ্ছে 304.02 জুল কেলভিন। ফাইনালি DS5 কি? তো DS5টা হচ্ছে 100 ডিগ্রি এর যে বাষ্প থাকে সেটা 120 ডিগ্রি বাষ্প হয়ে যাচ্ছে, তাহলে তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, রাইট? তাহলে এটা DS5, এটা যদি বের করি, তো তাপমাত্রা চেঞ্জটা সেম এস লন T2/T1। তো ভরটা হচ্ছে 0.5 ইন্টু 2000 হচ্ছে বাষ্পের আমাদের আপেক্ষিক তাপ ইন্টু ln। T2 হচ্ছে 120, তো 120 প্লাস 273, তো এটা 383 ডিভাইড বাই 100 মানে হচ্ছে 373। এটা ক্যালকুলেশন করে বলবো এটা কত আসতেছে। ঠিক আছে, 26.456। 26.456 জুল পার কেলভিন। এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ। এখন এই অবস্থায় মোট এন্ট্রপিটা কত? মোট এন্ট্রপিটা হচ্ছে যতগুলো এন্ট্রপি বের করছি 5টা এন্ট্রপির যোগফল। সো মোট এন্ট্রপি হচ্ছে ডিএস, তো ডিএস হচ্ছে আমাদের DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4 প্লাস DS5, এই সবগুলো একটু আমরা যোগ করে ফেলতে হবে। এইগুলো হচ্ছে আমাদের 39.18 প্লাস DS2 615.38 প্লাস DS3 সেটা হচ্ছে আমাদের 655.42 প্লাস এই যে এতগুলা জিনিস বের করছি, এই সবগুলা জিনিস মানে DS1 DS2 DS3 DS4 DS5, এই পাঁচগুলো যোগ করলেই আমাদের মোট এন্ট্রপির পরিবর্তনটা বের হয়ে যাবে। কারণ DS ইকুয়ালস টু আমাদের DS1 প্লাস DS2 প্লাস DS3 প্লাস DS4 প্লাস DS5। এখন সবগুলো আমরা একটা যোগ করে ফেলবো। দেখো 39.18 39.18 প্লাস 615.38 প্লাস 655.42 প্লাস এইটা 304.02 304.02 প্লাস 26.45, তো সবগুলো যোগ করলে আসতেছে 1640.45 জুল পার কেলভিন। এইটাই হচ্ছে আমাদের আনসার, এইটাই হচ্ছে আমাদের আনসার। এই জিনিসটা বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানাবা। আমরা নেক্সটে যাব। এই জিনিসটা বোঝা গেছে কিনা একটু কমেন্টে জানাবা, আমরা পরবর্তী পার্টে চলে যাব। আর এখন একটু সময় লাগবে আমার বলতে, আমি এই পরবর্তী যে থিওরি আছে সেটার উপর একটু কিছু সময় দিব আমি। দেখো, কার্নো ইঞ্জিন ও কার্নো চক্র, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এটা থেকে সিকিউতে কোয়েশ্চেন মাস্ট আসবেই, তো একটু ফোকাস করতে হবে। বিজ্ঞানী সাদি কার্নো সর্বপ্রথম একটা ইঞ্জিনের মডেল তৈরি করছেন। তো ওই মডেলের উপর ভিত্তি করে আমাদের পৃথিবীতে যত ইঞ্জিন আছে সেটা তৈরি করা হয়েছে। তো পৃথিবীর সর্বপ্রথম ইঞ্জিন অ্যাজাইনো বাষ্প ইঞ্জিন। তো এই সাদি কার্নোর মডেল তৈরি করা মডেলের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়েছে। এবং কার্নো এই জন্য, তো সাদি কার্নো যেহেতু এই মডেলটা তৈরি করছেন, তো তার তৈরি করা ইঞ্জিনকে কার্নো ইঞ্জিন বলা হয়ে থাকে। এবং কার্নো ইঞ্জিন এটা একটা কাল্পনিক ইঞ্জিন, বাস্তবে এটা এক্সিস্ট করে না। কারণ কার্নো ইঞ্জিনে কর্মদক্ষতা 100% হয়ে থাকে। এর কারণটা হচ্ছে কার্নো ইঞ্জিনে যেটা হয় যে যতটুকু আমরা ইনপুট দেই তার টোটালটা আউটপুট হিসেবে বের হয়। এই জন্য এর দক্ষতা 100% হয়, যেটা বাস্তবে কখনোই পসিবল না। এই জন্য
কার্নো ইঞ্জিন বাস্তবে এক্সিস্ট করে না। তো কার্নো ইঞ্জিনটা মডেলটা কি রকম হয়ে থাকে, এটা বেসিক্যালি একটা সিস্টেমের মতোই, একটা সিলিন্ডার ধরো, ও সিলিন্ডার একটা পিস্টন আছে, বেশি এটা মডেল তৈরি করতেছি, যেখানে কিছু অনুকূল থাকতে পারে। এখন কার্নো ইঞ্জিনে যেটা স্পেশালি থাকে সেটা হচ্ছে এখানে নিচে একটা কি থাকে, যে একটা আসন থাকে। এই আসনটা কিসের জন্য? এই আসনটা হিট দেয়া বা নেওয়ার জন্য, হিট দেয়া বা নেওয়ার জন্য। ওকে, এখন এই যে আমাদের কার্নো ইঞ্জিন আছে, কার্নো ইঞ্জিন 4টা ধাপে কাজ করে। 4টা ধাপ হচ্ছে তাপ দেয়া, সেকেন্ড স্টেপ তাপ দেয়া স্টপ, থার্ড স্টেপ তাপ নেয়া, ফোর্থ স্টেপ তাপ নেয়া স্টপ। এই 4টা ধাপে কাজ করে, এবং এই যে 4টা ধাপ আছে এইগুলা কিন্তু চক্রাকারে হতে থাকে। এই যে 4টা ধাপ আছে এটা চক্রাকারে থাকে, মানে হচ্ছে এইটার পর এইটা, এইটার পর এইটা, এইটার পর এইটা, এখন সেটা আবার প্রথম স্টেপ থেকে আবার এটা চলতে থাকবে, এটা সাইকেল ওয়াইজ এইভাবেই চলতে থাকে। তো এই জন্য এই যে এটা সাইকেল ওয়াইজ চলতেছে বা একটা চক্রের মতো এই 4টা ধাপ চলতেই থাকতেছে চলতেই থাকতেছে, এই জন্য এই 4টা ধাপকে একত্রে কার্নো চক্র বলা হয়। এই জন্য এই 4টা ধাপকে একত্রে আমরা কার্নো চক্র বলে থাকি। এখন এই প্রতিটা ধাপ আমরা একটু বোঝার ট্রাই করব, প্রতিটা ধাপ আমরা একটু বোঝার ট্রাই করব। প্রথমে বলে এটা ক্লিয়ার কিনা। এই যে এই 4টা স্টেপ, রাইট, এই 4টা স্টেপে আমাদের কার্নো ইঞ্জিনটা কাজ করে এবং এটা চক্রাকারে করতে থাকে বলে এটাকে আমরা কার্নো চক্র বলে থাকি। তো দেখো, তো আমরা একটু জিনিসটা একটু বোঝার ট্রাই করি। প্রথমত আমরা স্টেপ 1-এ যাব। প্রথমত আমরা কোন স্টেপে? স্টেপ 1। তো স্টেপ 1, স্টেপ 1টা হচ্ছে তাপ দেয়া, তাপ দেয়া। তো একটা ওই কার্নো মানে আমাদের সাদি কার্নো যেভাবে বলছেন ওইভাবেই আমাদের করতে হবে। তো দেখো, আমি ওই মডেলটা একটু আঁকার ট্রাই করি। এই মডেল এটা কি জন্য, এটা তাপ দেওয়া বা নেওয়ার জন্য এটা আমরা ইউজ করে থাকি। তো এখানে গ্যাসগুলো আছে, তো এখানে আমি একটু পিস্টনটা দিয়ে দিলাম। ওকে ফাইন, ভেরি গুড। তো আমি কি করলাম, এখন নিচে থেকে এই আসন থেকে ধরো তাপ দেওয়া শুরু করা হলো, এই আসন থেকে নিচে থেকে তাপ দেওয়া শুরু করা হলো। আমি ধরলাম যে প্রাথমিক অবস্থায় এই যে সিলিন্ডার বা এই সিস্টেম আছে এটার তাপমাত্রা T1, চাপ P1, আয়তনটা হচ্ছে V1। এখন নিচে থেকে তাপ দেওয়া শুরু করা হলো, তাপ দিলে কি হবে? অবশ্যই তাপমাত্রাটা বাড়বে। আচ্ছা, তাপমাত্রা বাড়বে নাকি কমবে? বাড়বে স্বাভাবিকভাবে। কিন্তু একটা জিনিস করা হলো, সেটা হচ্ছে যে বাইরে থেকে কোনো একজন মানুষ এইটার আয়তনটা বৃদ্ধি করে ফেললো, বা সিস্টেমটা এই যে আমাদের পিস্টনটা আছে পিস্টনটাকে উপরের দিকে নিয়ে নিল। বাইরে থেকে কোনো একজন মানুষ পিস্টনটাকে উপরের দিকে নিয়ে গেল। কারণটা কি? টার্গেটটা হচ্ছে আমাদের তাপমাত্রাটাকে সে কনস্ট্যান্ট রাখতে চায়, এই জন্য এটা করা হলো। তো তুমি সমস্যা প্রক্রিয়া ক্রিয়া কৌশলে পড়ছো, এইভাবে কিভাবে অ্যাকচুয়ালি আমরা তাপমাত্রা কনস্ট্যান্ট রাখতে পারি। তো এইভাবে তাপমাত্রা কনস্ট্যান্ট থেকে গেল, তাহলে এইখানে T1টা আছে, T1-ই থেকে গেল। এখন চাপ এবং আয়তনে চেঞ্জ হলো, কি হইলো এখানে? এখানে আমি ধরো চাপটা P1, সেটা চাপটা P2 হয়ে গেছে বৃদ্ধি পেয়ে। তো এখানে চাপ বৃদ্ধি পাইছে নাকি কমছে এটা বুঝবো কিভাবে? দেখো, এখানে আমরা আয়তনটা বৃদ্ধি করেছি, আয়তনটা বৃদ্ধি করা যায়, চাপ বাড়বে না কমবে? অবশ্যই কমবে। রিজনটা হচ্ছে চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। সেখানে আগে যদি আয়তন V1 থাকে তাহলে আয়তনটা এখন বাড়ছে, বাড়ছে ভাই, তো বেড়ে V2 হয়ে গেছে, তখন চাপটা কমছে, কমে P2 হয়ে গেছে। তাহলে আমাদের কি হইল ব্যাপারটা? তো ব্যাপারটা যেটা ঘটলো, আমাদের বর্তমানে এখন আছে আমাদের T1, P2, V2। ওকে ফাইন। এখন একটা ব্যাপার চিন্তা করো, সেটা হচ্ছে যে এইখানে আমাদের কোন জিনিসটা কনস্ট্যান্ট আছে? তাপমাত্রা। ওকে, এখন কোন প্রক্রিয়ায় আমাদের এইটা হয়ে থাকে? কোন প্রক্রিয়ায় আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে? সমষ্ণ প্রক্রিয়া। ওকে ফাইন, দেখো সমষ্ণ প্রক্রিয়া। আচ্ছা, এইখানে আয়তন বাড়ছে নাকি কমছে?
আয়তন তো বাড়ছে, তো আয়তন বাড়াকে আমরা কি বলি, প্রসারণ নাকি সংকোচন? আমরা প্রসারণ বলে থাকি, এই জন্য কার্নো ইঞ্জিনের প্রথম ধাপকে বলা হয় সমষ্ণ প্রসারণ। এই জন্য স্টেপ 1 ধাপ 1 এটাকে সমষ্ণ প্রসারণ বলা হয়ে থাকে। এটা বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাও। ক্লাসে কয়জন আছে ভাই? কি আছে আসলে? আমার মতে জানানোর কথা না, কারণ সবগুলাই এলছা। ক্লাসের শুরুর দিকে সবাই তেজ থাকে, বাট ক্লাস আমি নেক্সটে যাই, এরপর আমরা স্টেপ 2, সময় বেশি নাই, একটু তাড়াতাড়ি যেতে হবে। তো দেখো স্টেপ 2, স্টেপ 2 সেটা কি ছিল, সেটা ছিল আমার তাপ নেওয়া স্টপ। এখন আমি ওই জিনিসটা একটু আবার রিড্র করব। ওকে, ভেরি ফাইন। তো আমরা কি করলাম, এখানে গেছে অণুগুলো আছে, এখানে পিস্টন দিয়ে দিচ্ছি। এখন চিন্তা করো, এখানে তুমি তাপ দিচ্ছিলা, বাট হঠাৎ করে তুমি তাপ দেওয়া বন্ধ করে দিছো, হঠাৎ করে আমি তাপ দেওয়া বন্ধ করে দিছি। ধরো একটা জিনিস, তুমি তাপ দিচ্ছ, তাপ দেওয়ার কারণে আমরা সাথে সাথে আমরা কি করছিলাম, এই যে আমাদের পিস্টনটাকে উপরে নিয়ে আয়তনটা বাড়াচ্ছিলাম। এখন হঠাৎ করে তাপ দেওয়া বন্ধ করা হলে আমার কি সাথে সাথে ওই আয়তন দুইজন আমি কি করব, জোর করে তো কাউকে ক্লাসে রাখা যায় না, তাই না? আমি কি জোর করে তোমাকে পড়াতে পারবো? সম্ভব না। তো দেখো, আমি হঠাৎ করে তাপ দেয়া বন্ধ করে দিয়েছি, তাহলে কি আমার সাথে সাথে ওইখানেই কি আমাদের জিনিসটা ফিক্স হবে? নো। মানে হচ্ছে আমাদের যে আমাদের এই যে পিস্টনটা মুভ করছি সেটা কিন্তু ওই জায়গাতেই আমাদের মানে থামবে না, ওইটা একটু উপরে চলে যাবে, তো হালকা পরিমাণ তখন আয়তন বেড়ে যাবে, হালকা পরিমাণ আয়তন বেড়ে যাবে। তো স্টেপ 1 আমরা পেয়েছিলাম T1 P2 V2। তো আয়তনটা হালকা বেড়ে গিয়ে আমাদের V3 হয়ে যাবে। তো আয়তনটা হালকা হয়ে বাড়ছে, এটা আমি আমি বলি মাঝখানে 2 মাস আমার স্লাইডে লিখি না, এই জন্য এই যে ব্যাপারটা, তো আমার লেখা এতটাও বাজে না। লেখাটা বাজে বলবো, সুন্দর না, আবার বোঝা যায়। তারপর এটা তো আপনি স্টপ বলছি, তুমি একমাত্র পেলাম যে বলতেছে, আমি আজ পর্যন্ত অনেক স্টুডেন্ট পাইছি, তোমরা আমার ফার্স্ট ব্যাচ না, এর আগে 2-3 ব্যাচ আমি পড়িয়ে এখানে আসছি। এরপর দেখো, এই আয়তন এবং চাপ কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক। তো আমাদের যেহেতু আয়তনটা হালকা বাড়ছে, চাপ হালকা কমবে, তো চাপটা P2 থেকে হালকা কমে কি হয়েছে, P3। এখন এখন এখানে আমরা তাপ নেওয়া স্টপ করছি, এখন এইখানে তাপমাত্রা বাড়বে নাকি কমবে, মানে তাপমাত্রা চেঞ্জ হবে নাকি কনস্ট্যান্ট থাকবে? অবশ্যই তাপমাত্রা চেঞ্জ হবে, তাপমাত্রা চেঞ্জ হবে। এখন কি রকম চেঞ্জ হবে সেটা আমাদের T1 আছে, এই T1 তাপমাত্রাটা চেঞ্জ হয় T2 হবে। এখন এটা বাড়বে নাকি কমবে আমরা জানি না এখন। ওকে, এখন এই ব্যাপারটা বোঝা গেছে। তো এখন কি আছে আমাদের, এখন আমাদের কাছে আছে T2 P3 B3, এই জিনিসগুলো আমাদের কাছে আছে। এখন আমরা যে ব্যাপারটা বলতে পারি, এইখানে আমরা তাপ দিচ্ছি, কোনো তাপ দেওয়া হচ্ছে না। তাপ কোন প্রক্রিয়া দেওয়া হয় না, রুদ্ধতাপীয়। ওকে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা, এইখানে আমরা প্রসারণ হচ্ছে নাকি সংকোচন হচ্ছে, আয়তন তো বাড়ছে, আয়তন বাড়লে কি হয় যেন, প্রসারণ হয়। তাই এই স্টেপটাকে বা এই ধাপটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রসারণ। এই ধাপটাকে কি বলা হয়, রুদ্ধতাপীয় প্রসারণ। আচ্ছা,
কে আছে বা কে নাই এটা তো দেখার সময় নাই। PM আমাদের স্টেপ 3 আমি জাস্ট বারবার ভুলে যাচ্ছিলাম। স্টেপ 3 এটা হচ্ছে তাপ নেওয়া। তাপ নেওয়া শোনা যাচ্ছে তো? যাচ্ছে তো? আমি টেস্ট করছি, শোনা যাচ্ছে। আগের ক্লাস অনেক বেসিক দিছি, এই বেসিক গুলো না বুঝলে এখানে কি বুঝবা? জাস্ট বসে থাকা ছাড়া কোনো উপায় থাকবে না। দেখি এইখানে একটু ড্র করি। ফার্স্ট যাব, আগের দুইটা স্টেপ যদি, আচ্ছা আগের দুইটা ক্লাস কোথায় খুঁজে পাবা? গ্রুপের পিন মেসেজ চেক করো, ওইখানে এখন পর্যন্ত ফিজিক্সের যত ক্লাস হয়েছে সবগুলা লিঙ্ক দেওয়া হয়েছে সিরিয়ালি। এইখানে আমাদের গ্যাস আছে, তারপর আসন দিছি, এখানে পিস্টনটা দিলাম। এখন আমি তাপ নেওয়া শুরু করব। তো তাপ আমরা কি পরিমাণ তাপ যেটা আছে ওইটা নেওয়া শুরু করলাম। এখন কি হবে, এখানে যেটা আমাদের তাপমাত্রা কনস্ট্যান্ট রাখতে হবে, এইখানে তাপমাত্রা কনস্ট্যান্ট রাখা টার্গেট, তো আমরা এই জন্য আয়তনটা কমিয়ে দিলাম। বাইরে থেকে কেউ একজন আয়তনটা কমিয়ে দিল। আয়তনটা কমালে কি হবে? আরেকটা কাজ করে আমাকে নক দিও। ম্যাথ ক্লাস অলরেডি আমাদের জটিল সংখ্যা শুরু হয়েছে, জটিল সংখ্যার দুইটা ক্লাস হয়ে গেছে। অ্যান্ড কালকে যে ক্লাসটা হবে সেটা হবে থিওরির উপর লাস্ট ক্লাস, অবশ্যই থাকবা। তো আমরা বাইরে থেকে আয়তনটা কমিয়ে দিছি। এখন স্টেপ 2 লাস্টে আমরা যেটা নিয়ে বের হয়েছিলাম সেটা হচ্ছে T2 P3 V3। এখানে কি করছি, বাইরে থেকে আয়তনটা কমিয়ে দিয়েছি, মানে সংকুচন করেছি, এবং সংকুচিত হয়ে সেটা কি হয়েছে, আমাদের আয়তনটা V3 থেকে V4 হয়ে গেছে। এখন এটা কমছে, কমলে আমাদের প্রেসারটা বাড়বে নাকি কমবে? আমরা যেহেতু জানি বয়েলের সূত্র যে আয়তন এবং চাপ পরস্পর স্থানানুপাতিক, এখন আয়তন যদি কমে চাপ অবশ্যই বাড়বে, তাহলে সেটা P3 থেকে বেড়ে P4 হয়েছে। তো এখানে একটা বলি, এটা কমে আমাদের V4 হয়েছে আর এটা বেড়ে P4 হয়েছে। আর এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট, তো T2 এর জায়গায় থাকবে। তাহলে এইখানে যেটা থাকতেছে যে T2 আমাদের V4, P4। তো এখানে দেখো, এইখানে যে ব্যাপারটা ঘটছে সেটা হচ্ছে আমরা তাপমাত্রা কনস্ট্যান্ট রাখছি। তাপমাত্রা কোন প্রক্রিয়া কনস্ট্যান্ট থাকে? সমষ্ণ ভাই, সমষ্ণ। একটু অন্য লাইনে চলে গেছে। আচ্ছা, এখানে আয়তন বাড়ছে নাকি কমছে? কমছে। আমরা কমলে কি বলে থাকি যেন? সংকোচন। তাই এটাকে বলা হয় সমষ্ণ সংকোচন। এইটাকে বলা হয় সমষ্ণ সংকোচন। ফাইনাল স্টেপ, স্টেপ 4। লেখা যদি ছোট করি আমি, আমার লেখা সুন্দর হয়, বাট তোমরা তো বোঝো না, মানে তোমাদের কাছে ছোট লাগে। অনেকে গ্রাম থেকে ক্লাস করতেছে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে আরো ব্লার হয়ে যায়, এই জন্য একটু বড় করে লেখা, কি আর করব। ফাইনাল স্টেপ, স্টেপ 4। তো স্টেপ 4 কি ছিল? তাপ নেওয়া স্টপ। এটা কি?
ক্লাস করতে আসছো আসলেই? লাস্ট স্টেপ। এখন আগের মতোই এইখানে গ্যাসের অণু, নিচে একটা আসন দিয়ে দিলাম। ওকে, এখানে একটা পিস্টন। তো আমরা কি করলাম, হঠাৎ করে তাপ নেওয়া অফ, তাপ নিয়ে আমরা অফ করে দিয়েছি। তো হঠাৎ করে তাপ দিয়ে আমরা অফ করে দিয়েছি। তো আমরা লাস্ট স্টেপে যে পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের T2, P4, V4। একটা ব্যাপার এখানে গুরুত্বপূর্ণ, দেখো হঠাৎ করে যদি অফ করা হয় তাহলে কিন্তু তবুও হালকা পরিমাণ আয়তনটা কি হবে, সংকুচিত হবে, হালকা পরিমাণ আয়তনটা সংকুচিত হবে। তাহলে আমাদের এখানে V4 ফাইন আছে, তারপর এখানে P4 আছে। এখন লাস্ট পেজে আমাদের একটু যেতে হবে, সেখানে একটু ব্যাপার চিন্তা করতে হবে। প্রথম স্টেপে দেখো আমাদের চাপ, আমাদের আয়তনটা একটু পরিমাণ বাড়ছে। আমরা এখন খেয়াল করো, তো যে পরিমাণ আমাদের আয়তনটা বাড়ছে ওই একই পরিমাণ আয়তনটা এই স্টেপটিতে এসে কমে গেছে। হ্যাঁ আমি জানি, কিন্তু রেকর্ডের পরে করে অনেকে। তারপর এখানে যে পরিমাণ চাপ কমেছে সেটা স্টেপ থ্রিতে সেই পরিমাণ চাপ বেড়েছে। ঠিক তেমনি স্টেপ টুতে যে পরিমাণ আয়তন হালকা বেড়ে গেছে, অ্যাকচুয়ালি ওই পরিমাণ আয়তনই স্টেপ ফোরে হালকা কমে যাবে। যে পরিমাণ চাপ হালকা কমে গেছে স্টেপ টুতে, সেই একই পরিমাণ হালকা চাপ বেড়ে যাবে। অর্থাৎ আমি বলতে যাচ্ছি এইখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা নিউট্রাল হয়ে যাচ্ছে। সো V4 থেকে অ্যাকচুয়ালি ফাইনাল V1 হয়ে যাচ্ছে, P4 থেকে আলটিমেটলি P1 হয়ে যাচ্ছে, এবং T2 থেকেও T1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা পাচ্ছি T1, V1, T1। তো কমেন্ট না করে ক্লাসে মনোযোগ দিলে তোমার জন্য ভালো হয়। তো এখানে সংকোচন হচ্ছে এবং তাপও অফ। তাহলে তাপ কোথায় অফ থাকে? রুদ্ধতাপীয়তে। আর এখানে আয়তন কমতেছে, তাহলে এটাকে বলা হয় সংকোচন। তাহলে এটাকে কি বলবো? রুদ্ধতাপীয় সংকোচন। ওকে, এই সবগুলোকে একটু গ্রাফে আমরা রিপ্রেজেন্ট করতে পারি চাইলে। ভি বনাম পি গ্রাফ। তো এইটার গ্রাফটা এইরকম হয়ে থাকে, এইটা সেকেন্ড, থার্ড, ফোর্থ। তো এখানে একটা ব্যাপার চিন্তা করো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ, এটা থার্ড স্টেপের গ্রাফ, এটা হচ্ছে ফোর্থ স্টেপের গ্রাফ। তো এখানে কেউ যদি আমাদের T1, P1, P1 নিয়ে শুরু করে, এইখানে T1 থাকবে, বাট P2 হয়ে যাচ্ছে। এইখানে T1 থেকে T2 হয়ে যাচ্ছে, সেটা আবার P3, V3 হয়ে যাবে। তো T2টা এখানে T2ই থাকবে, বাট এখানে P4 আর V4 হয়ে যাবে। তো এই গ্রাফটা একটু মাথায় রাখতে হবে। ওকে, তো এই গ্রাফ নিয়ে অনেক কথা আছে, যেমন 1 নম্বর ধাপে সমষ্টা প্রক্রিয়ার সূত্র কাজ যদি নির্ণয় করতে হয় তাহলে এনআরটি লন V2/V1। তো সেকেন্ড স্টেপ, এই প্রক্রিয়ার কাজটা যদি বলে তাহলে এটা রুদ্ধতাপীয়, তাহলে এনআর ডিভাইড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। থার্ড স্টেপে যদি থাকে, থার্ড স্টেপে হলে প্রথম স্টেপে যে কাজ সেটাই, বাট সামনে একটা মাইনাস, কারণ এখানে আয়তনটা সংকুচিত হচ্ছে। আমার ফোর্থ স্টেপে যদি বলে তাহলে সেকেন্ড স্টেপে কৃত কাজ, যার সামনে একটা মাইনাস, কারণ রুদ্ধতাপীয়। তো এখন এনট্রপি ব্যাপারটাতে আসি। এখন মোট কাজ যদি বলে তাহলে সেটা হচ্ছে W ইকুয়ালস টু W1 প্লাস W2 প্লাস W3 W4। এখন এনট্রপি ব্যাপারটা এখানে DS1 এ বের করবা আর DS3 তে বের করবা, কারণ আমাদের DS2 এন্ড DS4 এই দুইটা প্রক্রিয়া জিরো, কারণ কি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর DS1 এ তোমরা সূত্র দিয়ে বের করবা এবং DS3 তেও সূত্র দিয়ে। তো সূত্র তো তোমরা জানো, যে ডাটা আছে সেটার উপর ভিত্তি করে বের করা যায়। ওকে ফাইন, এই ম্যাথটা করতে পারো, খুবই সহজ। কি কি আছে আর, গ্রাফটা করাবো না, গ্রাফটা তোমার আসে না।
11টা পর্যন্ত জাস্ট পড়াবো আজকে। তো কোন এটা একটা গ্রাফ দিছে, এটা কিসের গ্রাফ? এটা একটা কার্নো চক্রের গ্রাফ বা কার্নো ইঞ্জিনের গ্রাফ। তো কার্নো ইঞ্জিন দক্ষতা বের করতে হবে। তো কি কি ডেটা আছে? T1 T2 দেয়াই আছে, আর কিছু লাগবে না। তো এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1 টু 100%। তো 1 মাইনাস T2 টা বলছে 650, T1 1200 ইন্টু 100%। এটা যত পার্সেন্ট আসে সেটাই আনসার হবে। ঘন চক্রের প্রতি ধাপে এন্ট্রপি পরিবর্তনের তুলনামূলক বিশ্লেষণ করো। অ্যাকচুয়ালি এখানে প্রতিটা ধাপে এন্ট্রপি বের করতে হবে, তারপর সেটা। তো প্রতিটা ধাপে এটা করতে পারবো, তো এটাই ডাব্লিউ দিয়ে দিচ্ছি, আমার সময় কম। আর যেখানে ক্লাস স্টুডেন্ট কম থাকে সেখানে অ্যাকচুয়ালি মোটিভেশনটা কাজ করে না। এটা আমি করে দিব না, এটা আমি একটু মোটিভেশন বা আমি অ্যাকচুয়ালি প্রসেসটা বলে দিব। প্রসেসটা কি সেটা হচ্ছে, এখানে সবচেয়ে চ্যালেঞ্জ হচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা কি? এই জিনিসটা বলতেছে সংকুচন প্রসারণ অনুপাত 1:2। এটা মানে হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা V1 আর V2 এই দুইটা অনুপাত 1:2 বলেছে, আর কিছু না। V1 আর V2 এর অনুপাতটা 1:2 বলেছে, এইখানে আর কিছু নয়। তো এ এবং বি বিন্দু কৃতকাজ হিসাব করতে হবে। সো এ বিন্দু বলতে এই টোটাল প্রসেসে বি এর আগ পর্যন্ত, আর বি বিন্দু বলতে এই টোটাল প্রসেসে কৃতকাজের হিসাব কিভাবে করবা? এটা হচ্ছে সমষ্ণ মানে ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে রুদ্ধচাপীয় সেকেন্ড স্টেপ। আর উদ্দীপকের প্রত ইঞ্চি দক্ষতা 33%-এর বেশি হওয়া সম্ভব কি না? তো এটা আনসার হচ্ছে তোমাকে জাস্ট কর্মদক্ষতাটা বের করতে হবে। এটাও HW। রেফ্রিজারেটর এই ছেলে তুমি কি মা? তুমি টিচারদের সম্মান করতে জানো না? একটা লাস্ট কথা বলি, ব্যবহারী বংশে পরিচয়, তো তোমার বাবা মা সম্ভবত তোমার করতে পারে। জাস্ট ওয়েট। ওয়েট। গ্রুপে জয়েন না করে সে কমেন্ট করা শুরু করে, জাস্ট ব্লক। ডান। এখন আপনার ক্লাস করা লাগবে না, কারণ আপনার মধ্যে শিক্ষাই নাই। যার মধ্যে শিক্ষা নেই সে কি ক্লাস করবে? একজন শিক্ষককে সম্মান করতে পারে না, সে কি ক্লাস করবে?
রেফ্রিজারেটর, আমি থিওরিটা শেষ করে ফেলি। রেফ্রিজারেটরটা হচ্ছে একটা ফ্রিজ। সহজ ভাষায় রেফ্রিজারেটর মানে ফ্রিজ। রেফ্রিজারেটর একটু উল্টা প্রক্রিয়ায় কাজ করে, সেটা হচ্ছে যে এইখানে আমাদের ঠান্ডা একটা জিনিস, মানে গরম একটা জিনিস ঠান্ডা একটা জিনিস আমাদের রাখি। তো ফ্রিজটা কিভাবে কাজ করে আমি সেটা বলি। যেমন এটা একটা ফ্রিজ আছে, এই ফ্রিজে অ্যাকচুয়ালি কি হয়ে থাকে দেখো। এই ফ্রিজে আমি ধরলাম একটা আপেল রাখছি বাইরে থেকে, যেটার মানে হিট ধরো যেমন তাপমাত্রা আমি ধরলাম যে ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। তো এইখানে এসে সেটা তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এখন এটা কিভাবে হইলো? অ্যাকচুয়ালি ও নিজের তাপটা ত্যাগ করে ফেলছে। তাপটা কোথায় ত্যাগ করছে? এই ফ্রিজের মধ্যে। এখন ব্যাপারটা ওই রকম হয়ে গেছে যে আমাকে এখন যদি এই ফ্রিজটাকে, মানে ব্যাপারটা বোঝা, প্রথমত 10 ডিগ্রি ছিল, তো ফ্রিজে নেওয়ার পর -5 হয়ে গেছে। কিভাবে হয়েছে? নিচে তাপ ত্যাগ করে ফেলছে। এখন এই তাপ ত্যাগ করার ফলে ফ্রিজ কিছুক্ষণের জন্য এটা তাপমাত্রা বেড়ে যায়, কিন্তু কমাতে হবে কোনোভাবে। কমাতে হলে কি হয়? তো কমাতে হলে আমাদের বেসিক্যালি বাইরে থেকে একটা শক্তি প্রয়োগ করতে হয়, বিদ্যুৎ শক্তি যেটা। তো বিদ্যুৎ শক্তিকে আমি বেসিক্যালি এখানে ডাব্লিউ দিয়ে প্রকাশ করে থাকি। তো ভেতরে যে তাপ সেটাকে আমরা কিউ2 বললাম। এখন এই বিদ্যুৎ শক্তি এবং কিউ2 নিয়ে ফাইনালি বাইরে যে তাপটা রিলিজ হয় সেটা হচ্ছে আমাদের কিউ1। অর্থাৎ আমাদের কিউ1 হচ্ছে আমাদের ডাব্লিউ প্লাস কিউ2। তো এখান থেকে তুমি ডাব্লিউ সমান বলতে পারো যে কিউ1 মাইনাস কিউ2। ভেরি গুড। এখন এটা হচ্ছে রেফ্রিজারেটর ব্যাপারটা। তো এখানে তাপমাত্রা দিয়েও তুমি ব্যাপারটা চিন্তা করতে পারো, তাপমাত্রা দিয়েও চিন্তা করা যায়। তখন ব্যাপারটা হয়ে যায় আমাদের এই অবস্থায় তাপমাত্রা টি টু, তখন এই তাপমাত্রা টি1। তো এটাও বলা যায় যে আমাদের টি1 ইকোয়াস টু ডাব্লিউ প্লাস টি2। আমরা তখন বলতে পারি যে ডাব্লিউ ইকোয়াস টু আমাদের টি1 মাইনাস টি2। এই ইকুয়েশনটাও তৈরি করা যায়। তো এইগুলো হচ্ছে বেসিক ইকুয়েশন। এখন রেফ্রিজারেটরের কাছে দক্ষতা একটা ব্যাপার আছে। তো রেফ্রিজারেটর দক্ষতাকে আমরা কে দ্বারা প্রকাশ করে থাকি? এটার নাম হচ্ছে কার্যকৃত সহগ। এটার নাম হচ্ছে কার্যকৃত সহগ। তো কার্যকৃত সহগ মানে আউটপুট বা ইনপুট। তো এখানে একটু ডিফারেন্ট ভাবে কাজ করে। আউটপুট হিসেবে হচ্ছে আমরা যেটা বাইরে বের করতে যাচ্ছি, আমরা কি বের করতে যাচ্ছি? কিউ2। তো কিউ2 আমরা বের হয়, আমরা ডাব্লিউটা অ্যাকচুয়ালি বের হয়। তো ডাব্লিউ, এটা পরিবর্তে আমরা কিউ2 ডিভাইড বাই, আচ্ছা ওয়েট এ মিনিট, এখানে ঠিক আছে, আমি একটু চেক করে নিই আমি কোনো ভুল। আমার একটা এবারে আমি এটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা ঠিক আছে, কিউ2 ডিভাইড বাই আমাদের টি1 মাইনাস কিউ2, এমনি তাপমাত্রা দিয়ে প্রকাশ করলে টি2 ডিভাইড বাই আমাদের টি1 মাইনাস টি2। এগুলো ইউজ করতে পারো। যাই হোক, রেফ্রিজারেটর আমি টাইম নিয়ে পড়া ভাবছিলাম। যাই হোক, এই ম্যাথটা করতে পারো। একটি রেফ্রিজারেটর কার্য সম্পাদন শক্তি 2.5, মানে আমাদের কে এর মানটা হচ্ছে আমাদের 2.5। প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে। আচ্ছা, তাপ গ্রহণ করে, তো কোনটা অ্যাকচুয়ালি গুলোর নাম জানতে হবে। এই যে কিউ1, এটাকে বলা হয় উষ্ণ প্রকোষ্ঠ, উষ্ণ প্রকোষ্ঠের তাপ। আর কিউ2 এইটাকে বলা হচ্ছে ঠান্ডা প্রকোষ্ঠ, ঠান্ডা প্রকোষ্ঠ। ওকে, ভালো। এখন প্রতি চক্রে 300 জুল তাপ গ্রহণ করে। রেফ্রিজারেটর জানা যায় প্রতি চক্রে কি পরিমাণ কাজ করতে হবে। সো প্রতি চক্রের কাজ, তো কে ইগোস টু, আমরা বেসিক্যালি জানি কিউ2 ডিভাইড বাই ডাব্লিউ। তো ডাব্লিউ ইগোস টু কিউ2 বাই কে। তো কিউটা হচ্ছে এটাই 300, যতটুকু তাপ গ্রহণ করতেছে। কে গ্রহণ করে ভাই?
ওই যে লিভ করতেছে যেটা, ওইটা একচুয়ালি ফ্রিজ থেকে আমরা যেটা বের করবো সেটাই। তো 300/2.5, 2.5 মানে হচ্ছে 5/2, 5/2। তো এটা বলতে পারো 300 × 2 / 5, এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। তো 5×6 = 30, তো এটা 60, তো 60 দুগুণা কত, 120 জুল। রেফ্রিজারেটরটি প্রতি চক্রে কি পরিমাণ তাপ উষ্ণতার হারে বর্জন করবে? তো উষ্ণতা যেটা বর্জন করে সেটা হচ্ছে আমাদের Q1। তো Q1 = W প্লাস, তো কাজটা হচ্ছে 120, আর Q2 সেটা ছিল 300, এটা কত 420 জুল।